গল্পের শুরুতে আমরা অ্যাক্সেল গিলবার্ট নামের একজন ছেলেকে দেখি। অ্যাক্সেল এখন ভয়ঙ্কর কিছু অপরাধ করার জন্য জেলে আছে। পৃথিবীর সবাই একটি ভাইরাসে মারা যাচ্ছে, কিন্তু এসবের মধ্যে তার কোনো আগ্রহ নেই। একদিন সকালে সে যখন তার রুটিন ব্যায়াম করছে, তখন জেলের গার্ড এসে বলে, তোমার এখানে একজন ভিজিটর এসেছে। গার্ড অ্যাক্সেলকে মিটিং এরিয়ায় নিয়ে যায়, যেখানে হর্ষ নামের এক মধ্যবয়সী মহিলা অপেক্ষা করছে। অ্যাক্সেল তাকে আগে কখনো দেখেনি, তাই সে জিজ্ঞেস করে, আপনি কি কোনো লয়ার, যা আমার সাহায্য করে নিজের নাম কামানোর চেষ্টা করছেন, নাকি এসেছেন আমাকে চুপ করানোর জন্য? হর্ষ বলে, আমি দুইটাই, কিন্তু সেটা এত গুরুত্বপূর্ণ না। আমি তোমার কাছে একটা ফেভার চাচ্ছি। যদি তুমি আমাকে সাহায্য করতে রাজি হও, তবে তুমি মুক্ত হয়ে যাবে। অ্যাক্সেল কৌতূহলী হয়ে ওঠে, জানতে চায় হর্ষ ঠিক কী চাইছে। হর্ষ তার কাছে প্রশ্ন করে, তুমি কি নিজের এবং ডক্টর স্কিনারের সম্পর্কে কিছু জানো? হর্ষ অ্যাক্সেলকে বলে, স্কিনার 3 বছর আগে হঠাৎ ভ্যানিশ হয়ে গেছিল, কিন্তু এখন হঠাৎ ফিরে এসেছে, আর তার একটা মেসেজ পুরো পৃথিবীতে হইচই ফেলেছে। হর্ষ অ্যাক্সেলকে একটি ভিডিও দেখায়, যা একসাথে বিশ্বের সব প্ল্যাটফর্মে আপলোড হয়েছে। ভিডিওতে স্কিনার বলে, যদি কেউ ব্যথা অনুভব করতে না পারে, তাহলে সে আসলে মৃত। মানবজাতি আপনার ওপর এত নির্ভরশীল হয়ে গেছে যে আমি তাদেরকে এক মৃত প্রজাতি বলি। আমি সবসময় ভেবেছি মানুষ ধ্বংসাত্মক প্রজাতি, যারা শুধু ক্ষণস্থায়ী লাভের দিকে নজর দেয়, আর সেই প্রক্রিয়ায় নিজের পরিবেশ ধ্বংস করে। স্কিনার ঘোষণা করে, মানুষকে বাঁচার অধিকার নেই, যে তারা শুধু দুর্ভাগ্য ছড়াবে। আর তাই আমি হাপনা তৈরি করেছি। হাপনা কখনো শুধু পেইন রিলিফ ওষুধ ছিল না। আমি এটাকে বিশেষভাবে ডিজাইন করেছি যাতে একবার নিলে এটা মানুষের শরীরে থেকে যায়, আর 3 বছর পরে এটা লিথেল পয়জনে পরিবর্তিত হয়, যা যে কোনো মানুষকে মারতে পারে। এই জখম শরীর থেকে বের করার কোনো উপায় নেই, আর 30 দিনের মধ্যে মানুষ মরতে শুরু করবে। কিন্তু স্কিনার ভিডিও শেষ করার আগে বলে, আমার কাছে হাপনার একমাত্র চিকিৎসা আছে। যদি কেউ 30 দিনের মধ্যে আমাকে খুঁজে বের করতে পারে, তাহলে মানবজাতি এখনও বাঁচানো সম্ভব। এই ভিডিও দেখে পুরো পৃথিবীতে আতঙ্ক আর হাহাকার ছড়িয়ে পড়ে, কিন্তু এক্সেল একদমও মাথা ঘামায় না। হর্ষ এক্সেলকে বলে, আমি স্কিনারকে ব্যক্তিগতভাবে চিনি। অতীতে সে সত্যিই একজন সেন্ট ছিল। তুমি কি স্কিনারকে খুঁজে বের করতে সাহায্য করবে? কিন্তু ঠিক তখনই জেলের গার্ড এসে এক্সেলকে কোঠায় ফেরত নেয়, কারণ মিটিংয়ের সময় শেষ হয়ে গেছে। এক্সেল সাহায্য করার ভান করে ওঠে, কিন্তু হঠাৎ গার্ডকে পিছনে ঠেলে দেয়। গার্ড বন্দুক বের করে, কিন্তু এক্সেল তার কৌশলে তাকে নিচে ফেলে দেয়। এরপর এক্সেল বন্দুক তুলে নেয়, আর বাকি গার্ডরা কিছু করতে পারার আগেই হর্ষের দিকে তাক করে। হর্ষকে বেঁধে রেখে এক্সেল গার্ডের হাত করা খুলে নেয়, তারপর ডেলিভারি রোবটের ওপর দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়, আর যাদের ধরতে আসছিল তাদেরকেও বাঁচিয়ে চলে। একজন গার্ড এক্সেলের পা ধরে, আর এক্সেল তাকে 2 তলা নিচে ছুড়ে দেয়। তারপর সে আরেক তলায় উঠে যায়, যেখানে আরও কিছু পুলিশ এসে তাকে আটকানোর চেষ্টা করে। এক্সেল খুব সহজে তাদের সবাইকে হারিয়ে দেয়। এরপর রেলিং পার হয়ে জেলের অন্য অংশে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে আরেকজন গার্ড তার জন্য অপেক্ষা করছে। গার্ড তার গলা ধাতুর রেলিং দিয়ে চেপে ধরে। তখনই এক্সেল নিজের ঘাড় টানিয়ে মাথা ধাতুর ওপর মারে আর পালিয়ে যায়। কিছু গার্ডকে ফেলে দেওয়ার পর এক্সেল জেলের দেওয়ালে চড়ে ওঠে, আর একটি এয়ার ভেন্টের গ্রিল ভাঙে নিজের জন্য পথ বানাতে। ভেন্টের সাহায্যে সে জেলের ছাদে পৌঁছে পালাতে শুরু করে, কিন্তু হর্ষ তার ড্রাইভার ডাককে ডেকে পাঠায়, যেন সে এক্সেলের পেছনে লাগে এবং নিশ্চিত করে যে সে ধরা পড়বে। ডাক আর হর্ষ তাদের হাইটেক গাড়ি দিয়ে এক্সেলের পিছু নেয়। হর্ষ তার প্রযুক্তিগত সহায়ক এলেনাকে নির্দেশ দেয় যেন পুলিশের সব কমিউনিকেশন আর জিপিএস মনিটর করে, যাতে এক্সেল তাদের আগে কোনো জায়গায় পৌঁছালে তাকে সাহায্য করা যায়। এই সময় স্কিনারের ভিডিও বের হওয়ার পর পুরো বিশ্বে আতঙ্ক ছড়ায়। হাপনা নিয়ে রাগান্বিত মানুষ অনেক জায়গায় হট্টগোল শুরু করে এবং অনেক ওষুধ কোম্পানিতে আগুন লাগানো হয়। যদিও আমেরিকা সহ সব দেশের সরকার তাদের সেরা বিজ্ঞানীদের দিয়ে হাপনার বিশ্লেষণ আর এর চিকিৎসা খুঁজতে ব্যস্ত, তারপরও 30 দিনের মধ্যে চিকিৎসা পাওয়ার সম্ভাবনা খুব কম। সব ওষুধ কোম্পানি হাপনা তাদের আউটলেট থেকে ফেরত ডেকে নিচ্ছে, আর বিশ্বব্যাপী স্টক মার্কেট বেশ খারাপভাবে পড়ছে। কিন্তু এক্সেলের এর মধ্যে কোনো আগ্রহ নেই। সে রাস্তায় এতই আরাম করে হাঁটছে যেন সে জেল থেকে পালায়নি। হঠাৎ একজন পুলিশ তার জেল ইউনিফর্ম দেখে তাকে থামায়। এক্সেল সহজে বলে, আমাদের এই ধরনের যুব সমাজে এখন এটা নতুন ফ্যাশন। পুলিশ তার কথায় পুরো বিশ্বাস করে। এক্সেল তখনই নতুন কাপড় কিনতে দোকানে ঢুকে পড়ে। এই সময় ব্যাবিলনিয়ায় একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হর্ষকে বলে যে তারা হাপনার বিশ্লেষণ করার চেষ্টা করছে, কিন্তু স্কিনারের জিনিয়াসের সামনে বিশ্বের সেরা বিজ্ঞানীরাও একত্রে যথেষ্ট না। হর্ষ বলে, আমাদের একমাত্র উপায় হল স্কিনারকে খুঁজে বের করা, আর আমি প্রায় নিজের ড্রিম টিম তৈরি করেছি, কিন্তু শেষ একজন এখনও পালাচ্ছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি দিনের শেষের মধ্যে তাকে খুঁজে বের করব। অফিসারও তাকে বলে, তোমার টিমই মানবজাতির শেষ আশা হতে পারে। কিছু ঘন্টার মধ্যেই এক্সেল এক রেলওয়ে স্টেশন দিয়ে যাচ্ছিল। সিকিউরিটি ক্যামেরা তাকে ফিউজিটিভস হিসেবে চিনে নেয় এবং সঙ্গে সঙ্গেই সব স্ক্রিনে তার ছবি দেখানো হয়। তাকে আত্মসমর্পণ করতে বলা হয়। এক্সেল এটা নেয় এক চ্যালেঞ্জ হিসেবে। পুলিশ আর সিকিউরিটি ড্রোনকে ঠকিয়ে সে স্টেশন থেকে পালাতে শুরু করে। তবে প্রযুক্তি সাহায্যকারী এলেনা এই খবর পায় এবং সঙ্গে সঙ্গে হর্ষের টিমের অন্য সদস্যদের এক্সেলের অবস্থান জানায়। যখন এক্সেল স্টেশন থেকে পার্কিং এলাকায় পৌঁছায়, বাকার গাল ক্রিস তার দিকে যায়, আর ডাক তার টিমের শেষ সদস্য লিলনকে নিয়ে সেখানে পৌঁছায়। এক্সেল বিল্ডিং
বিল্ডিং আর ছাদ থেকে লাফ দেয়, ড্রোনদের ঠকায় এবং তাদের ভেঙে দেয়। কিন্তু এলেনা আন্দাজ করতে পারে সে 5 মিনিটে কোথায় যাবে। ডাক ক্রিসকে সেখানে প্রস্তুত থাকতে বলে। সে এক্সেলকে উত্তর দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় এবং বলে তোমাকে তার দিকে গুলি চালানোর অনুমতি আছে। ক্রিস ঠিক এটুকুই শুনতে চায়। সে অপেক্ষা করে এক্সেলের অ্যাক্রোব্যাটিক্স দেখার জন্য। এক্সেল এক নির্মাণাধীন ভবনের ছাদে পৌঁছায়। যেই মুহূর্তে সে তার পৌঁছায়, ক্রিস তার উপর গুলি চালানো শুরু করে। সে ইচ্ছাকৃতভাবে এক্সেলকে দূরে যাওয়ার থেকে থামায়, যেখানে ডাক আগে থেকেই অপেক্ষা করছে। ডাক লেল্যান্ডকে ড্রোন দিয়ে সাহায্য করতে বলে, তারপর নিজে এক ভবনের ওপর উঠে যায়। অল্প সময়ের মধ্যে এক্সেল সেই ভবনের ছাদে পৌঁছায়, যেখানে লাফ দেওয়ার আর কোনো জায়গা নেই। ডাক তার দিকে বন্দুক তাক করে এবং সঙ্গে সঙ্গে থামার নির্দেশ দেয়। এক্সেল হাত উপরে তুলে তাকে প্ররোচিত করার চেষ্টা করে, যেন তারা কাছাকাছি লড়াই শুরু করে। কিন্তু ডাক তার চালাকি জানে। সে বলে, তোমার তানাগুলি কাজে আসবে না, এখন তোমার কোনো রাস্তা নেই, আত্মসমর্পণ কর। তবু এক্সেল বলে, সবসময় কোনো না কোনো উপায় থাকে, এবং তারপর ছাদ থেকে লাফ দেয়। ডাক আতঙ্কিত হয়ে যায়, কারণ সে এটা আশা করেনি। কিন্তু তখনই এক্সেল লেল্যান্ডের ড্রোন ধরতে পারে এবং তাকে এক ট্রাকে নিরাপদে নামিয়ে দেয়। এক্সেল কোনো ঝামেলা ছাড়াই জমিনে নেমে আসে, কিন্তু যেই মুহূর্তে সে পালানোর চেষ্টা করতে যায়, ক্রিস তাকে ডাকতে থাকে এবং আনন্দে তার ছবি তুলতে থাকে। সে এক ফ্যানের মতো আচরণ করে এবং বলে, তুমি আজকে পার্কারের সবচেয়ে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছ, যা আমি আমার জীবনে আগে কখনো দেখিনি। সে এক্সেলের সঙ্গে সেলফি তুলতে চায়, আর এক গোপন মন্দবুদ্ধির কারণে এক্সেল তাকে না বলতে পারে না। কিন্তু এখানেই তার একমাত্র ভুল হয়। ক্রিস তার ব্রেসলেট ব্যবহার করে এক্সেলকে নাড়িয়ে ফেলে এবং এক্সেল অচেতন হয়ে যায়। পরের দিন যখন এক্সেল জাগে, সে নিজেকে এক নায়ের দোকানে পায়। এলেনা এক কোণে লুকিয়ে আছে। এক্সেল ভাবতে থাকে কি হচ্ছে। ঠিক তখনই অন্যরা সেখানে আসে। সামনে রাখা আয়না যেন এক পর্দায় রূপ নেয়। হর্ষ তার মাধ্যমে এক্সেলকে লাজারাস টিমে স্বাগত জানায়, যারা মানবজাতিকে বাঁচানোর জন্য তৈরি। এক্সেল হাত দিয়ে তার ব্রেসলেট খুলতে চায়, কিন্তু হর্ষ বলে, তুমি এটা খুলতে পারবে না। এটা একটি ট্র্যাকার, যা তোমার অবস্থান সবসময় জানাবে। এক্সেল চারপাশে তাকায় এবং দেখে সবার হাতেই একই ধরনের ব্রেসলেট আছে। সে বুঝতে পারে এখানে সবাই কোনো না কোনোভাবে রেবেল। হর্ষ তাকে বলে, ভগড়াদের মধ্য থেকেই হিরো জন্মায়, এটা তোমার সোনালী সুযোগ। হর্ষ এক্সেলকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি স্বাধীন মানুষ হয়ে নিজের মতো জীবনযাপন করতে চাও না? এক্সেল সবাইকে চমক দেওয়ার জন্য শুধু একটি হ্যান্ডস্ট্যান্ড করে, তারপর ক্রিসের দিকে লাফ দেয় এবং তার কিছু বোঝার আগেই তার বন্দুক ছিনিয়ে নেয়। সে ক্রিসকে তার মাথার উপর ধরে এবং হর্ষকে বলে, যদি তুমি তোমার টিমকে মূল্য দাও তবে আমাকে ব্রেসলেট খুলে দাও। কিন্তু হর্ষ এবারও তার চালে ফাঁদে পড়ে না। সে ব্রেসলেট ব্যবহার করে এক্সেলকে চমক দেয়, ফলে তার বন্দুক নিচে পড়ে যায়। তারপর হর্ষ এক্সেলকে সতর্ক করে, যদি তুমি জোর করে ব্রেসলেট খুলতে চাও, এটি এতটা গরম হয়ে যাবে যে তোমার হাত জ্বলে যাবে, আর যদি কিছু হয় সবাইকে একই কষ্ট পেতে হবে। এক্সেল বুঝতে পারে হর্ষ মিথ্যা বলছে না, তাই সে সঙ্গে সঙ্গে তার সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। হর্ষ এটা শুনে খুশি হয়। সে নিজের দিক থেকে ভিডিও কল শেষ করে। তারপর এক্সেল বলে, যদি আমরা স্কিনারকে খুঁজে পাই তাহলে আপনার ভ্যাকসিন অনেক বেশি দামে বিক্রি করা উচিত। ক্রিস সঙ্গে সঙ্গে এতে রাজি হয়ে যায়, কিন্তু ডো বলে, না, আমরা এখানে নিজের সুবিধার জন্য নেই, আমরা এখানে পৃথিবীকে বাঁচাতে এসেছি। এক্সেল বলে, এই টাইমলাইনে রানেঞ্জার্স হওয়াও খারাপ না, কিন্তু শুরু করার আগে সে জিজ্ঞেস করে টিমের কেউ হাফনা ব্যবহার করেছে কি। পরে জানা যায় সবাই হয় ওষুধ হিসেবে ব্যবহার করেছে অথবা কখনো মজা নেশার জন্য। এরপর ডো এক্সেলকে তাদের বেস ঘুরিয়ে দেখায় এবং স্পষ্ট বলে, তুমি হয়তো এটা পছন্দ করবে না। এক্সেল তেমনভাবে মাথা ঘামায় না, কিন্তু সে লক্ষ্য করে এই দলের অবস্থান এক জজের নায়ের দোকান। কিন্তু শীঘ্রই সে বুঝতে পারে দোকানটা শুধু ভুয়া দেখানো, আসলে এটি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ব্যারিয়ার দিয়ে সুরক্ষিত। এরপর ডাক এক্সেলকে তার গ্যারেজে নিয়ে যায়, যেখানে সে দেখায় কিভাবে তারা গাড়িগুলো বাইরে নিয়ে আসে। তারপর সবাই প্রথম টিম ব্রিফিংয়ের জন্য ফিরে যায়। সেখানে ডাক সবাইকে স্কিনারের জন্ম থেকে কলেজ জীবন পর্যন্ত জীবন কাহিনী বলে, কিন্তু ক্রিস মাঝে মাঝে তাকে থামিয়ে দেয়, কারণ সে মনে করে এটা কিছুটা বিরক্তিকর। সে ডাককে জিজ্ঞেস করে স্কিনারের ব্যক্তিত্ব সম্পর্কে, যাতে তার জীবনের ফালতু তথ্য ছাড়া আরও কিছু জানা যায়। ডাক একটু রেগে যায়, কিন্তু তারপরও বলে স্কিনার 3 বার নোবেল প্রাইজ জিতেছে, কিন্তু সব টাকা দান করেছে। সে খুব সাধারণ জীবনযাপন করত এবং তার আবিষ্কারগুলোর পেটেন্টও ছেড়ে দিয়েছে, যাতে সবাই সস্তায় পেতে পারে। এরপর হর্ষ টিমে যোগ দেয় এবং সবাইকে বলে স্কিনার শান্তি ও সমতার বড় পৃষ্ঠপোষক ছিলেন। তিনি বারবার বিশ্বের নেতাদের কাছে ভালো করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু কখনোই কাঙ্ক্ষিত উত্তর পাননি। হর্ষ টিমকে স্কিনারের একটি ভিডিও দেখায়, যেখানে সে ইউনাইটেড নেশনস অ্যাসেম্বলিতে ভাষণ দিচ্ছিল। সেখানে সে সতর্ক করে বলেছিল 3 বছরের মধ্যে উত্তর মেরু অঞ্চলের বরফ অপরিপূর্ণ ক্ষতির মুখোমুখি হবে। সে সবাইকে অনুরোধ করেছিল অর্থনৈতিক বৃদ্ধি নয়, পৃথিবীকে রক্ষা করার দিকে মনোযোগ দিতে। কিন্তু অনেক দেশ তার বক্তৃতার মাঝেই সভা ছেড়ে চলে যায়। বিশ্ব নেতাদের বোঝানোর এই ব্যর্থ চেষ্টা শেষে স্কিনার হঠাৎ অদৃশ্য হয়ে যায়। টিম বলে স্কিনারের নামটা শুনে খুব ভালো লাগে। এরপর লেল্যান্ড কিছু পুরনো সোশ্যাল মিডিয়ার পোস্ট খুঁজে বের করে, যেখানে দেখা যায় সে বিশ্বজুড়ে অচেনা মানুষদের সাহায্য করছে। কেউই বুঝতে পারছে না এত দয়ালু মানুষ কিভাবে মানবজাতিকে শেষ করার চেষ্টা করছে। কিন্তু হর্ষ বলে এটা কোনো ব্যাপার না। স্কিনার অদৃশ্য হয়ে যাওয়ার পর কেউ তার অবস্থান খুঁজে পায়নি, তাই সে টিমকে বলে প্রথমেই তাকে খুঁজে বের করতে হবে। হঠাৎ
হঠাৎ এলেনা মাঝপথে থামিয়ে বলে, হয়তো স্কিনারের কোনো সূত্র পেয়েছি। বাকি সবাই সঙ্গে সঙ্গে তাদের বিলাসবহুল গাড়িতে বেস থেকে বের হয়ে যায়, আর এলেনাও হর্ষ বেঁচে থেমে থাকে। এলেনা সবাইকে বলে ৮ বছর আগে স্কিনার এক কোম্পানি থেকে সার্ভাইভাল শেল্ট নিয়ে এসেছিল। সেখানে এখন কল বা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করা যায় না। হর্ষ এক্সেল আর ক্রিসকে শেল্ট দেখতে পাঠায়, আর ডাক ও লেল্যান্ডকে কোম্পানির হেডকোয়ার্টারে যেতে বলে। এরপর সে এলেনাকে আদেশ দেয় বিশ্বের যত বেশি সম্ভব সিকিউরিটি ক্যামেরায় পৌঁছো আর স্কিনারের জন্য ফেসিয়াল রেকগনিশন স্ক্যান করো। যদিও গত ৩ বছরে সে তার রূপ বদলে ফেলেছে। এদিকে ক্রিস অ্যাক্সেলকে জিজ্ঞেস করে সে কোন অপরাধে জেলে ছিল আর তার সাজা কত বছরের ছিল। অ্যাক্সেল বলে আমাকে ৮৮৮ বছরের জন্য জেলে থাকতে হবে। ক্রিস হকচকিয়ে যায় এবং তাকে গাড়ি থেকে ঠেলতে থাকে। সে অ্যাক্সেলের দিকে বন্দুক তাকিয়ে বলে আমি কোনো পাগলের সঙ্গে যাচ্ছি না যাকে এত বড় সাজা দেওয়া হয়েছে। অ্যাক্সেল তাকে শান্ত থাকার জন্য বলে এবং ক্রিসকে জিজ্ঞেস করে তুমি কি জানো সে এমন কি বড় অপরাধ করেছে। অ্যাক্সেল বলে শুরুতে আমাকে শুধু ৩ বছরের সাজা দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিবার যখন আমি জেল থেকে পালাতাম আমার সাজা দ্বিগুণ হয়ে যেত। যতবারই পালাতাম এত বড় সাজা হয়ে যেত। ক্রিস এটা শুনে সম্পূর্ণ হতবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে তাহলে সে এতবার জেল থেকে কেন পালিয়েছে। অ্যাক্সেল হাসি দিয়ে বলে এটা আমার হবি। অন্যদিকে লেল্যান্ড কৌতূহল পায় ডাক টিমে কিভাবে এসেছে। ডাক বলে আমি শুধু কিছু ছোটখাটো অপরাধ করেছি, আইন জেলে গিয়েছি। লেল্যান্ড বলে আমি কিছু ছোট চুরিও করেছি, তাই সমস্যায় পড়েছি। ডাক তাকে বলে তুমি আমাকে নৌসিকিয়া বলো। আর যদি টিমে কেউ সত্যিই বড় অপরাধ করেছে সেটা হলো এলেনা, একজন কুখ্যাত গ্লোবাল হ্যাকার। লেল্যান্ড প্রথমে বিশ্বাস করতে চায় না, কারণ সে এলেনাকে শান্ত আর লাজুক মেয়ের মতো মনে করে, কিন্তু ডাক তাকে বলে সে আমাদের টিমের সবচেয়ে বড় ওয়াইল্ড কার্ড। এরপরই ক্রিস আর অ্যাক্সেল স্কিনারের অ্যাপোক্লিপ শেল্টে পৌঁছায়, আর লেল্যান্ড ও ডাক কোম্পানির হেডকোয়ার্টারে যায়। দুটি জায়গায় তাদের জন্য নিহস মনে হয়। তারা জানে না কোম্পানির অফিসে কেউ ওদের ফাঁদে ফেলতে অপেক্ষা করছে আর কেউ অন্যভাবে জায়গা টার্গেট করেছে। ডাক ও লেল্যান্ড হেডকোয়ার্টারে ঢুকতে গেলে পায় কম্পিউটারগুলো সম্প্রতি চালু ছিল। যেমনই লেল্যান্ড জায়গাটা খুঁজতে শুরু করে একজন মানুষ তাকে বেঁধে ফেলে এবং ডাককে জিজ্ঞেস করে তুমি আমাকে বলবে তোমাদের বস কোথায়। ডাক কিছুই বুঝতে পারে না যে সে কি চাইছে। হঠাৎই এক মোটা মানুষ বন্দুক তুলে ভবনে ঢুকে বলে যদি তোমরা তোমাদের কর্মচারীদের মারা যেতে না চাও বাইরে বের হও। কথা শুনে সবাই আরও বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু তখন ডাক বুঝতে পারে তারা দুজন ডেট কালেক্টর যাদের শেল্টের কোম্পানির সঙ্গে সম্পর্ক আছে। অন্যদিকে অ্যাক্সেল ও ক্রিস খালি শেল্টের ভেতরে ঢোকে এবং পায় বিদ্যুৎ জেনারেটর এখনও কাজ করছে। তারা প্রতিটি রুম খুঁজে দেখে কিন্তু কিছুই পান না, তাই তারা অনুসন্ধান চালিয়ে যায়। হঠাৎ মনে হয় কেউ কোনায় লুকিয়ে আছে। তারা একজনকে চেয়ারে অচেতন অবস্থায় পায়, তার পায়ের কাছে খালি হাফনারের বোতল পড়ে আছে। তারা তাকে কোনায় নিয়ে যায় এবং ভাবতে থাকে এটি কি প্লাস্টিক সার্জারি করানো স্কিনার। অ্যাক্সেল ঠিক করে একমাত্র উপায় হলো তাকে জাগানো, কিন্তু তার আগেই কেউ রাশিয়ান ভাষায় চিৎকার করে এবং তাদের ওপর গুলি চালাতে শুরু করে। অ্যাক্সেল আর ক্রিস এক করিডোরে লুকিয়ে পড়ে। হঠাৎই আরেকটা গ্রুপ আসে যারা মেক্সিকান ভাষায় চিৎকার করছে আর রাশিয়ানদের ওপর গুলি চালাচ্ছে। ক্রিস চিন্তায় পড়ে এরপর কি হবে, কিন্তু অ্যাক্সেল মজা নিতে থাকে। সে নিজের পেন্ডেন্ট দেখায় আর বলে এটাই আমার লাকি চাম যা আমাকে অজেয় রাখে। তারপর গুলির বন্যার মধ্যে নির্ভয়ে রুমের মাঝখানে দৌড়াতে থাকে। ক্রিস মনে করে সে পাগল হয়েছে, কিন্তু তার একমাত্র উপায় হলো অ্যাক্সেলের সঙ্গে মিলেমিশে গ্যাংস্টার আর কার্টেলের সদস্যদের মোকাবিলা করা। তারা সবাইকে অচেতন করে দেয় এবং আশ্রয়ের মাঝখানে থাকা সেই অচেতন মানুষটার কাছে পৌঁছায়। ঠিক তখনই ডি এবং এফবিআই তাদের টার্গেট গ্রেফতার করার জন্য আসে। তারা অ্যাক্সেল এবং চোরকে বলে তোমরা অস্ত্র ফেলো, কিন্তু অ্যাক্সেল বলে আমি লাজারাস থেকে এসেছি, আর তারাই অস্ত্র ছাড়তে বলে। সবাই অবাক, কারণ আগে তারা লাজারাসের নামও শুনেনি। তখন ক্রিস লাইট চালায় যেন সবাই দেখতে পারে কি হচ্ছে। ঠিক তখনই চেয়ারে বসা মানুষটা জেগে ওঠে এবং সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যায়। সে সবাইকে ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয় যে তার টাকা ফেরত দেবে। সে অ্যাক্সেলের পায়ের কাছে লুটিয়ে পড়ে এবং বাঁচানোর জন্য প্রার্থনা করে, কিন্তু অ্যাক্সেল তাকে এত শক্তভাবে ঘুষ মারে যে সে রক্তাক্ত হয়ে যায়। এরপর সে সঙ্গে সঙ্গে ডিএরা টেস্ট করায় যাতে নিশ্চিত হওয়া যায় যে সে স্কিনার নয়। আশ্রয়ে থাকা সবাই হতাশ হয়। পরে দেখা যায় সেই ব্যক্তি আসলে আশ্রয় কোম্পানির মালিক, যে স্কিনারের বাংকারে কর্জ আদায় করতে আসা মানুষদের কাছ থেকে লুকিয়েছিল। অন্যদিকে লেলিন ডেট কালেক্টরদের গল্প শুনে তাদের সঙ্গে মিশে যায়। তারপর ডাককে ক্রিসের কল আসে যা তাকে জানায় কি হয়েছে। ডাক মনে করে সার্চ অপারেশন সহজ হবে না, কিন্তু সে জানে না কয়েক মিনিটের মধ্যেই এটি কতটা কঠিন হয়ে উঠবে। বেসে ফিরে এলেনা হঠাৎ দেখতে পায় সিকিউরিটি ক্যামেরার ফুটেজে স্কিনার। তারপর হঠাৎ বিশ্বজুড়ে হাজারো ক্যামেরা একসাথে স্কিনারের মুখ দেখায়। এলেনা আর হর্ষ উভয়ই বিভ্রান্ত। বাকি টিম দ্রুত বেসে ফিরে আসে এবং জানতে পারে পৃথিবী জুড়ে ইতিমধ্যেই 1 লক্ষ স্কিনার আছে এবং সংখ্যা দিন দিন বাড়ছে। ডাক বুঝতে পারে কেউ হয়তো সিকিউরিটি সিস্টেম হ্যাক করে স্কিনারের মুখ বদলে দিয়েছে, কিন্তু এলেনা তাকে বলে মামলা এটা থেকে অনেক বেশি জটিল। এলেনা বোঝায় এই লোকদের সব বায়োমেট্রিক সায়েন্স এবং থার্মাল ইমেজিং ও স্কিনারের মতোই। এলেনা বলে আমি পুরো বিশ্বে মাত্র 3 জন হ্যাকারকে চিনি যারা এটা করতে পারে, আর আমি তাদের মধ্যে একজন। একথা শুনে সবাই অবাক, কিন্তু হর্ষ এলেনাকে বলে তুমি উভয় হ্যাকারকে খুঁজে বের করো যাতে বোঝা যায় তাদের মধ্যে কে স্কিনারের সাহায্য করছে। সে আরও বলে যদি স্কিনার ইন্টারনেটে অচেনা মানুষের
মানুষের মুখে নিজের ছবি লাগিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তার মানে সে প্লাস্টিক সার্জারি করায়নি। সে এখনও ঠিক তেমনই দেখায়, যেভাবে ৩ বছর আগে দেখাত। হর্ষ লেলিন আর ক্রিসকে স্কিনারের বাড়িতে ক্লুজ খুঁজতে পাঠায়। অন্যদিকে ডাক অ্যাক্সেলকে তার কলেজের প্রফেসরের কাছে নিয়ে যায়, যিনি স্কিনারের সঙ্গে কিছু প্রজেক্টে কাজ করেছিলেন। এক্সেল আনন্দের ভান করে এবং তারপর অভিযোগ করতে থাকে, আমি তার বদলে ওই ফেয়ার স্কিন লেডির সঙ্গে কাজ করতে বেশি পছন্দ করতাম। ডাকও ঠিক তাই বলে। ক্রিস আর লেল্যান্ড তাড়াতাড়ি স্কিনারের বাড়িতে পৌঁছে যায়। তারা নিজেদের পরিচয় দেয়, আমরা হাউস ক্লিনিং ইউনিটের কর্মী। কিন্তু আগে থেকেই বাড়িতে অনেক লোক জমায়েত, আর পুলিশ তাদের ভেতরে যেতে দিচ্ছে না। লেল্যান্ড শুধু বলে, যদি তোমরা আমাদের ফিরে পাঠাও কাজ না করেই, তবে ক্যান্সেলেশন চার্জেস লাগবে, আর আমি চালান পাঠাবো। পুলিশ ভয়তে তাদের ভেতরে ঢুকতে দেয়। লেল্যান্ড আর ক্রিস বাড়ি পরিষ্কার করার ভান করে কিছু খুঁজতে থাকে, কিন্তু তারা শুধু সোফার ভেতরে রাখা এক অদ্ভুত পিল পায়। অন্যদিকে ডাক তার প্রফেসরের সম্পর্কে কোনো সূত্র পায় না, যিনি সেই হাসপাতালে কাজ করতেন। পরে সে জানতে পারে প্রফেসর অবসর নিয়েছেন এবং তাদের গৃহহীন থাকার গুজবও চলছে। এক্সেল ডাককে বলে, এটা আমার বিশেষ দক্ষতার এলাকা, যদি প্রফেসর সত্যিই রাস্তায় থাকেন আমি তাকে খুঁজে বের করতে পারবো। সে ডাককে নিয়ে যায় ব্রিজের নিচে এক স্লাম এলাকায় এবং তাকে জানায় জেরি নামে এক ছেলের কথা, যার সঙ্গে তার জেলেই বন্ধুত্ব হয়েছিল। তারা সবাইকে জেরি সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করে, কারণ সে লিডার হিসেবে পরিচিত, কিন্তু কেউই তার সম্পর্কে কিছু জানে না। তারা এক্সেলকে বলে, আমাদের লিডার জিল নামে একটি মেয়ে, কিন্তু পরে বোঝা যায় জিল আসলে জেরি। জিল এক্সেলের সঙ্গে অনেকদিন পরে দেখা পেয়ে খুব খুশি হয় এবং সঙ্গে সঙ্গে তাকে আর ডাককে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা প্রফেসর ক্লাউড সম্পর্কে কিছু জানতে চায়। জিল তাদের কিছু বলার আগে থামিয়ে দেয়, কারণ সে জানে এখানে থাকা মানুষরা ইতিমধ্যেই অনেক কষ্ট ভোগেছে আর তাদের কিছু প্রাইভেসির দরকার আছে। জিল ডাককে বলে, আমি কারো পরিচয় বা অবস্থান কোনো কঠিন কারণ ছাড়া প্রকাশ করতে পারি না। ডাক তাকে তার কলেজের এক গল্প শোনায়, যেখানে সে তার রেসিস্ট ডিনকে ঘুষি মেরে বসিয়েছিল। এজন্য তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল, আর প্রফেসর ক্লাউড একমাত্র মানুষ ছিলেন যারা তার পাশে দাঁড়িয়েছিলেন। ডাক বলে, আমি তাদের কখনো ঠিকভাবে ধন্যবাদ জানাতে পারিনি। জিল তাকে সেই বৃদ্ধ মানুষের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যিনি চেস খেলার সময় লড়াই করছেন। ডাক তার সঙ্গে থাকে এবং 2 বারে তাকে চেকমেট করাতে সাহায্য করে। ক্লাউড তাকে তার প্রাক্তন ছাত্রদের একজন হিসেবে মনে করে। যখন তারা হারানোর সময় পূরণ করার সিদ্ধান্ত নেয়, ঠিক তখনই এক কিশোর এক্সেলকে বাস্কেটবল ম্যাচে চ্যালেঞ্জ দেয় কিছু টাকা জেতার জন্য। প্রফেসর ক্লাউড ডাককে তাদের তাঁবুতে নিয়ে যান। তারা খানিকটা দুঃখ করে দেখছে এক্সেল কতটা পড়ে গেছে, কিন্তু ডাক তা নিয়ে কোনো মাথা ঘামায় না। সে বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করে, আপনি কি স্কিনারের অবস্থান জানেন? উত্তর আসে, তারা অনেক বছর ধরে কথা বলেননি। তিনি বলেন, স্কিনার মানুষকে এক সম্মানিত জিনিয়াসের মতো দেখাত, কিন্তু আসলে সে তার গবেষণায় এত ডুবে ছিল যে অন্য কিছুই তার চোখে আসত না। ক্লাউড বলেন, সে ওই ম্যাডামের সঙ্গে মানিয়ে নিতে পারেনি, তাই সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। কিন্তু তার প্রতিভা আর সাফল্য দেখে তার ঈর্ষা চলছেই। স্কিনারের থেকে এগিয়ে যেতে সে তার এক্সপেরিমেন্টের ফলাফল ফ্যাক্ট্রিকেট করে। যখন বিশ্ববিদ্যালয় জানতে পারে, তাকে চাকরি থেকে বের করা হয়, আর এভাবেই সে এখানে পৌঁছায়। হঠাৎ তার মনে পড়ে স্কিনার একবার তার দাদির বানানো বকলাভা এবং ইস্তাম্বুলের একটি ছোট গ্রামে থাকার কথা বিস্তারিতভাবে বলেছিল। ক্লাউড জানে না এই লিড কাজে লাগবে কিনা। সে উঠে ক্লাউডকে ধন্যবাদ দেয়, ধন্যবাদ ভাই, তুমি আগে আমার পাশে ছিলে। তারপর এক্সেলকে খুঁজতে বের হয়, যে গত 15 মিনিট ধরে সেই ঘামণ্ডি কিশোরকে ছোট দেখাচ্ছিল। ডাকের মুখের ভাব দেখে এক্সেল বুঝতে পারে, ওহ, ক্লুটা পেয়েছি, এবং তারা নিজেদের বেসের দিকে রওনা দেয়। বেসে পৌঁছে তারা স্কিনারের দাদিকে খুঁজতে চেষ্টা করে, কিন্তু অনলাইনে কোনো তথ্য নেই। ডাক মনে করে এটা হয়তো জ্ঞান করে মুছে ফেলা হয়েছে, কিন্তু প্রমাণ করার উপায় নেই। হঠাৎ এলেনা একটি সন্দেহজনক জায়গা খুঁজে পায়। সেখানে ক্রাইম রেট অনেক বেশি, কিন্তু কোনো সিসিটিভি চালু নেই। ডাক মনে করে হয়তো স্কিনার এখানেই লুকেছে, কিন্তু লেল্যান্ড আর ক্রিস বলে হয়তো এটা একটা ফাঁদ। এক্সেল বলে সত্যটা জানার একটাই উপায়, সেখানে যাওয়া, এবং তারা হাইপার লুপে চেপে ইস্তাম্বুলে পৌঁছায়। এক্সেল আর লেল্যান্ড মাঠে যায়। ডেলো টিম শেক ডিসগাইজ নিয়ে আসে যাতে তারা মিশে যেতে পারে, তবে সবাই আলাদা দেখায়। এক্সেলের তেমন কিছু যায় আসে না, কারণ এভাবে তার কৌশল আরও সহজ হয়ে যায়, আর নজর আকর্ষণ করার পরিকল্পনাও সফল হয়। কিছুক্ষণ পরে তারা লোকাল একটি গ্যাংয়ের সঙ্গে জড়ায়। এক্সেল লেল্যান্ডকে বলে, আমাদের পালাতে হবে, কিন্তু লেল্যান্ডের লম্বা ফ্লোয়িং গাউনে এটা করা কঠিন। এক্সেল আসে তাকে বাঁচাতে, কয়েকজনকে ফেলে দিয়ে নিজেকে টেনে নেয়। তারপর সে চলন্ত বাসে ওঠে এবং পালানোর জন্য টিনের ছাদের ওপর লাফ দেয়, কিন্তু লেল্যান্ড আগে কখনো এটা করেনি, আর সে সরাসরি এক মেয়ের ঘরে পড়ে, যিনি তার ডলের সঙ্গে খেলছে। মিউট মেয়েটি লেল্যান্ডকে তার গল্পের প্রিন্স মনে করে এবং খেলতে তার সঙ্গে যেতে বলে, কিন্তু ঠিক তখনই দুষ্টুরা তাকে খুঁজতে আসে। তারা তার ব্রেসলেটকে দামি ঘড়ি ভেবে খুলতে চায়। যখন বের হয় না, তারা হাত কেটে ফেলার মতো চেষ্টা করতে বসে।
ঠিক তখন এক্সেলও তাকে খুঁজতে আসে, কিন্তু লেল্যান্ড চিৎকার করে বলে, আমি এখানে শুধু দাদি বেলিন্ডার বকলাভা খেতে এসেছি। দুষ্টুরা সঙ্গে সঙ্গে হাত কাটা বন্ধ করে দেয়, কারণ তারা জানে বুড়ি মরার মতো নন। গ্যাংস্টাররা লেল্যান্ড আর এক্সেলকে নিরাপদে বেলিন্ডার বাড়িতে পৌঁছে দেয় এবং বেলিন্ডা পথে তাদের কিছু বকলাভা দেয়, যাতে তারা আবার ফিরতে পারে। তারপর সে অতিথিদের ভিতরে ডাকে এবং বোঝানোর চেষ্টা করে যে গলির ছেলেগুলো আসলে শুধু ভুল পথে চলে গেছে, খারাপ মানুষ নয়। এরপর সে তাদেরকে তার বিখ্যাত বাকলাভা দেয়, আর সবাই বুঝতে পারে, হায়, সত্যি এটা বিশ্বের সবচেয়ে দারুণ ডেজার্ট। তারপর সে তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কে? এক্সেল ঠিকভাবে সিদ্ধান্ত নেয় বুড়ি মহিলার সঙ্গে সৎভাবে আচরণ করবে। সে বলে, আমরা সিক্রেট এজেন্ট। বেলিন্ডা বোঝে এবং বলেই, ও তোমরা বন্ডের ফ্যান? এক্সেলের গল্প সে বিশ্বাস করে এবং জিজ্ঞেস করে, তোমরা কি আমার নাতির কথা জানতে এসেছ? বেলিন্ডা বলে, বছর কেটে গেছে ওকে দেখার বা কথা বলার, কিন্তু আমি কখনো সম্পর্ক লুকাইনি। সে ছেলেগুলোকে তার নাতির সম্পর্কে ভালোবাসার সঙ্গে সবকিছু বলে দিতে থাকে। তখন লেল্যান্ড চোখে দেখে এক অদ্ভুত ফুল, যা পৃথিবীর খুব সীমিত কিছু জায়গায় পাওয়া যায়। বেলিন্ডা তাদের জানায়, স্কিনার আমাকে এই ফুলটা আগে দিয়েছিল। সে আরও বলে, 3 বছর আগে যখন সে অদৃশ্য হয়ে গিয়েছিল, তখন সে আমাকে ভিডিও মেসেজ পাঠিয়েছিল। সে ভিডিও দেখায়, মেসেজে বিশেষ কিছু নেই। আর লেল্যান্ড বলে, স্কিনার তো সেই ধরনের মানুষ নয় যে একদিন মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ড করবে। ঠিক তখন বেলিন্ডা বলে, আমার কাছে নতুন বাকলাভার ব্যাচও আছে। এই কথা শুনে লেল্যান্ডের মন অন্যদিকে যায়, আর এক্সেল ঘরে ঘুরে ঘুরে তাকায়। সে নিশ্চিত কোথাও অবশ্যই ভিডিও ক্যামেরা লুকানো আছে, কারণ স্কিনার জানবে মানুষ তার দাদির সঙ্গে দেখা করতে আসবে, আর সে চাইবে দাদি নিরাপদে থাকুক। এক্সেল দ্রুত ক্যামেরা খুঁজতে শুরু করে এবং স্কিনারকে বলে, মুখটা মনে রাখো, কারণ এই মানুষটাই সেই খারাপ লোককে ধরবে। ঠিক তখন লাজরাস HQতে এলিনা একটি হ্যাকার সম্পর্কে সূত্র পায় আর সিদ্ধান্ত নেয় তাকে ধরার জন্য তার গ্লোরি ডেইজে ফিরে যাবে। শীঘ্রই বাকি টিম বেসে জমা হয়, আর হস সবাইকে বলে যে হ্যাকারকে আমরা খুঁজছি তার নাম ডক্টর 909। দুনিয়ার সব সাইবার সেল কয়েক বছর ধরে তাকে খুঁজতে ব্যর্থ হয়েছে, কিন্তু এলিনা তার লুকানো ক্রিপ্টো ওয়ালেট খুঁজে পেতে সফল হয়েছে। সে জানায়, স্কিনারের মেসেজ আসার ঠিক আগে ওয়ালেটে কিছু সন্দেহজনক ট্রানজ্যাকশন হয়েছে। ডক্টর 909-এর অ্যাকাউন্টে স্যাম নামের একজন স্টক ট্রেডার বড় অঙ্কের টাকা জমা করেছে, যা সবাইকে অবাক করেছে, কারণ এই টাকা যে কোনো দিক দিয়ে খুব বড়। হর্ষ বলে, স্যামের কাছে কিছু হাপনার শেয়ার ছিল, যা সে স্কিনারের মেসেজ বের হওয়ার ঠিক আগে আর শেয়ারের দাম পড়ার আগেই বিক্রি করে ফেলে। সে টাকা 909-এর অ্যাকাউন্টে জমা দেয়। এর মানে দুজনেরই কোনো না কোনোভাবে স্কিনারের সঙ্গে সম্পর্ক আছে। এলিনা বলে, যখন স্কিনার 3 বছর আগে অদৃশ্য হয়েছিল, তার অস্তিত্বের সব চিহ্ন মুছে গিয়েছিল। এটা কোনো মাস্টার হ্যাকার ছাড়া সম্ভব নয়, আর সেই হ্যাকার অবশ্যই 909। ডাক মনে করে 909 হাপনার তথ্যের বিনিময়ে স্কিনারের সাহায্য করেছে, আর স্যাম সেই হ্যাকারের পার্টনার, যিনি স্টকের দাম পড়ার আগে সুযোগ ভাঁজ করেছে। হর্ষ এই তথ্যে একমত, আর এক্সেল বলে, ঠিক আছে, এখন আমাদের শুধু 909কে ধরতেই হবে, কিন্তু এটা সহজ হবে না। হর্ষ টিমকে আগে স্যামকে ধরার নির্দেশ দেয়, আর এলিনা 909-এর ওয়ালেটে নজর রাখে। তারা দ্রুত স্যামের তথ্য খুঁজতে শুরু করে এবং জানতে পারে সে একজন স্টক ট্রেডার, যিনি তার ক্লাবে ছোটখাটো পার্টি করতে পছন্দ করে। তার সোশ্যাল মিডিয়া দেখে সবাই খানিকটা ভীত হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে কাছে যেতে হলে তার পার্টিতে যেতে হবে, কারণ তারা শুধু জানে স্যাম নারীদের সঙ্গে ঘিরে থাকতে ভালোবাসে। এদিকে 909-এর লুকানো ওয়ালেট খোঁজার সময় এলেনা কিছু খুবই সন্দেহজনক কিছু খুঁজে পায়। জানতে পারে তার অ্যাকাউন্টে বিশ্বের নানা প্রান্ত থেকে টাকা জমা হয়েছে, এবং আশ্চর্যের ব্যাপার, সবই নগদে জমা। হর্ষ মনে করে 909 হয়তো বিশ্বের মানুষদের টাকা পাঠানোর জন্য নিযুক্ত করেছে, কিন্তু এলেনা বলে এটার কোনো অর্থ নেই, কারণ 909কে প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে হবে এবং তাদের অ্যাক্সেস ডিভাইস দিতে হবে, যাতে তারা টাকা জমা দিতে পারে। হর্ষ তাকে নির্দেশ দেয় যেই জায়গায় টাকা জমা হয়েছে সেখানকার সিকিউরিটি ক্যামেরায় সেই ব্যক্তিদের দেখ। এলেনা খুঁজতে শুরু করে, জানতে পারে টাকা জমা দেওয়া ব্যক্তির মুখ পুরোপুরি ঢেকে রাখা ছিল, আর সে বলতে পারছে না যে সব ভিডিওতেই কি একই ব্যক্তি আছে কিনা। ক্লাবে ফিরে এসে অ্যাক্সেল আর বাকি সবাই পার্টিতে চলে আসে। ডাক মেয়েদের বলে, আমাদের উদ্দেশ্য স্যামের দৃষ্টি নিজের দিকে টানানো আর তাকে প্রাইভেট জোনে ডাকা। সে তাদের জানায় প্রাইভেট জোনে পৌঁছানোর পর তাকে কোনো একান্ত জায়গায় ফাঁদে ফেলা উচিত। লেল্যান্ড চমকে জিজ্ঞেস করে, যদি আমরা সেটা করতে না পারি তাহলে কি হবে? অ্যাক্সেল হাসি মুখে বলে, তো আমরা শুধু কয়েকজনকে ঠেকাবো আর স্যামকে জোর করে ধরে নেব। ডাক সঙ্গে সঙ্গে এই ভাবনাটা খারিজ করে দেয়, কারণ তারা কোনো ঝামেলার ঝুঁকি নিতে চায় না। এরপর তারা পার্টি ফ্লোরে চলে আসে। ক্রিস সঙ্গে সঙ্গে মিশন ভুলে যায়, কারণ পার্টি এত ঝলমল করছে যে তার দৃষ্টি নষ্ট হয়ে যায়। সে উত্তেজিত হয়ে ডান্স ফ্লোরে চলে যায়। লেল্যান্ড লাজুক হয়ে কোথাও লুকিয়ে যায়, কারণ সে এখনও ক্রস ড্রেসিংয়ে স্বাচ্ছন্দ্য অনুভব করছে না।
এই সময় ডাক আর অ্যাক্সেল ক্লাবের সিকিউরিটি সিস্টেম পরীক্ষা করে। অ্যাক্সেল ওপরের তলায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু গার্ড তাকে আটকায়, কারণ তার কাছে ভিআইপি অ্যাক্সেস নেই। ঠিক তখন কিছু ছেলে আসে আর তাদের লিডার গার্ডকে একটি চকচকে ট্যাটু দেখায়। গার্ড আর তার বন্ধুরা ভিআইপি জোনে ঢুকে যায়। ছেলেরা ফিরে এসে একে অপরের সাথে তথ্য শেয়ার করে। তারপর অ্যাক্সেল ক্রিসের কাছে যায়, যে বারে দামি ককটেল অর্ডার করছে। সেই সময় ভিআইপি ট্যাটু বিশিষ্ট এক মাতাল লোক ড্রিঙ্ক নিতে আসে। অ্যাক্সেল তার পিছু নিয়েই চলে যায়। ক্রিস বারটেন্ডারকে সাজেস্ট করে যাতে সে স্যামের আগমন সম্পর্কে খবর পেতে পারে। অ্যাক্সেল মাতাল লোকটিকে ওয়াশরুমে অনুসরণ করে এবং তার ট্যাটু স্ক্যান করার আগেই তাকে অচেতন করে দেয়। সেই সময় ডাক লেল্যান্ডের কাছে যায় এবং জিজ্ঞেস করে, যখন তোমার কাজ হলো সবাইকে নিজের দিকে আকর্ষণ করা, তখন তুমি কোণে কেন লুকছ? লেল্যান্ড মৃদু হাসে, আমার একা নাচতে খুব লাজ লাগে, তুমি সাথে চলো, কারণ তোমারও কোনো চারা নেই। তারা দুজনেই ডান্স ফ্লোরে চলে আসে। ডাক তার মজাদার আচরণ দিয়ে সবাইকে নিজের দিকে টেনে আনে। লেল্যান্ড তা দেখে খানিকটা ভীত হয়, কিন্তু ঠিক তখন হঠাৎ তার আদরেবল রূপের দিকে কারো দৃষ্টি চলে যায়। ঠিক সেই সময় ক্রিস অ্যাক্সেলের কাছে কমপ্লেন করছে, তুমি তো অনেক নাচ করেছ, কিন্তু কেউই আমাকে বেছে নেয়নি। ঠিক তখন তাদের ফোন আসে লেল্যান্ডের, যে বলছে তাকে বেছে নেওয়া হয়েছে। অ্যাক্সেল হেসে বলে, হয়তো লেল্যান্ড সত্যিই বেশি সুন্দর, তাই ক্রিস রাগ করছে। যাই হোক, ক্রিস লেল্যান্ডের সঙ্গে জয়েন করে। স্যামের আগমনের সঙ্গে সঙ্গে তারা ভিআইপি এরিয়ায় ঢুকে পড়ে। তারা চেষ্টা করে তাকে খুশি করার, কিন্তু সে ঠিক সেই রকমই ঘামণ্ডি আর অপ্রিয় যেমন তারা ভেবেছিল, আর তারা তার মধ্যে কোনো আগ্রহ দেখানোর চেষ্টা করে না। লেল্যান্ড চায় না স্যাম তাকে স্পর্শ করুক, তাই যখন স্যাম তার ঘাড়ে হাত দেওয়ার চেষ্টা করে, সে একপাশে সরে যায়। স্যামের কাছে এটা খারাপ লাগে, কিন্তু রাতের ডিজে দেখতে দেখতে সে লেল্যান্ডের মধ্যে আগ্রহ দেখাতে শুরু করে। সে তাকে এক কোণে নিয়ে যায় এবং নিজের কৌশল চালানোর চেষ্টা করে। ঠিক তখন একজন ওয়েটার এসে বলে, তোমার স্টেজে ওঠার সময় হয়ে গেছে। ডিজে অপ্রিয় মনে করে চলে যায়, কিন্তু ওয়েটারকে বলে যেন সে তার গার্লফ্রেন্ডকে নজরে রাখে, যাতে সে পালিয়ে না যায়। একই সময় অ্যাক্সেল উপরের তলায় ওঠার জন্য স্টোল করা ভিআইপি ট্যাটু ব্যবহার করে, কিন্তু গার্ডরা সতর্ক হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে সে ট্যাটু চুরি করেছে। ভিআইপি এরিয়ায় ফিরে এসে স্যাম সব মেয়েদেরকে একটি শট খাবার খেলার জন্য বলে, কিন্তু ড্রিঙ্কে ড্রাগ মেশানো ছিল আর সবাই অচেতন হয়ে যায়। ক্রিস তার বন্ধুদের বলে, এই গোল্ড ডিগারদের সঙ্গে যা ইচ্ছে করো করো। সে ক্রিসের দিকে হাত বাড়ায়, কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো ড্রাগের তার ওপর কোনো প্রভাব পড়ে না। ক্রিস তাকে মাটিতে ফেলে দেয় আর তার বন্ধুদের সামনে হাত থেকে হাতের লড়াইয়ে পুরোপুরি হারিয়ে দেয়। তারপর পুরো শক্তি দিয়ে লাথি মারে, আর স্যাম ভিআইপি এরিয়া থেকে নিচে পড়ে যায় তার ডিজের ওপর। অন্যদিকে এলোনা জানতে পারে যে 909-এর ওয়ালেটে এক নতুন লেনদেন হয়েছে এবং সেই জায়গা তাদের শহরের কাছাকাছি। সে সিকিউরিটি ফুটেজ দেখছে এবং লক্ষ্য করে যে ওই লোক পাশের একটা বিল্ডিংয়ের ছাদে যাচ্ছে। এলোনা আলাদা ক্যামেরায় সুইচ করে, কারণ সে ওই লোককে ছাদ থেকে একটি হেলিকপ্টারের দিকে এগোতে দেখে, আর সে শেষ পর্যন্ত ওই লোকের পরিষ্কার ছবি নিতে সক্ষম হয়, যিনি বেরিয়ে আসেন ভিশনারি নামে ডিজে হিসেবে। এলোনা বুঝতে পারে ভিশনারি এত টাকা জোগাড় করতে পেরেছিলেন কারণ সে বিশ্বের বিভিন্ন দেশে ট্যুর করছিল। সে সঙ্গে সঙ্গে টিমকে জানায় এবং বলে ভিশনারিকে আটক করতে হবে, কারণ সে তাদের লিডার। অ্যাক্সেল আর ডগ, যারা মূলত গার্ডদের হাতে ধরা পড়ার কথা ছিল, এটা তাদের জন্য একটি ক্লু হিসেবে ধরে এবং হাত পা চালাতে শুরু করে। এদিকে তারা গার্ডদের কাছ থেকে অস্ত্র চুরি করে নেয়। স্যাম আর ভিশনারি এটা দেখে এবং সঙ্গে সঙ্গে হেলিকপ্টারের দিকে ছুটে যায়। এদিকে লেল্যান্ডও এই হট্টগোলের মধ্যে নিজেকে বের করার চেষ্টা করে, কিন্তু ওয়েটার তার পিছনে আসে, তাই ক্রিস তাকে গুলি করে বাঁচায়। শীঘ্রই আরও গার্ড সেখানে পৌঁছায় এবং তাদের আর টিম লাজারের মধ্যে গান ফাইট শুরু হয়। অ্যাক্সেল দেখে স্যাম আর ভিশনারি হেলিকপ্টার দিয়ে পালানোর চেষ্টা করছে, আর লেল্যান্ড সঙ্গে সঙ্গে তাদের গাড়ি আনতে এগোয়। অ্যাক্সেল আর বাকিরা লক্ষ্যভুক্ত হেলিকপ্টারকে আটকানোর জন্য তার দিকে ছুটে যায়, কিন্তু গার্ডরা তাদের রাস্তা আটকে দেয়। অ্যাক্সেল ক্রিসকে সমর্থন করে এবং যখন তার গুলি শেষ হয়, সে তাকে গার্ডদের ওপর গুলি চালাতে বলে, কিন্তু তখন পর্যন্ত স্যামের হেলিকপ্টার ইতিমধ্যেই উড়ে গেছে। অ্যাক্সেল সহজে তাদের যাওয়াতে দেয় না, তাই সে বিল্ডিং থেকে জাম্প মারে এবং হেলিকপ্টারকে ধরে ফেলে, যা সবাইকে অবাক করে। স্যাম হেলিকপ্টারের এআইকে অ্যাক্সেলকে ফেলার জন্য কমান্ড দেয়, কিন্তু এআই তা করতে অস্বীকার করে। এখানে অ্যাক্সেল তাকে জোরে কিক মারে, ফলে হেলিকপ্টার মালফাংশন করে। হেলিকপ্টার ভারসাম্য হারায় এবং শহরের দিকে দ্রুত নিচে পড়তে থাকে। অ্যাক্সেল সামহাউ তার পা দিয়ে হেলিকপ্টারের দিক পরিবর্তন করে ক্র্যাশ থেকে বাঁচায়। এদিকে লেল্যান্ড আর ডগ গাড়িতে হেলিকপ্টারের পিছনে ছুটে যাচ্ছে। হেলিকপ্টার ক্র্যাশ হতে দেখে লেল্যান্ড তার জেট ড্রোন অ্যাক্সেলকে বাঁচাতে পাঠায়, যা হেলিকপ্টারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। ভাগ্যক্রমে ড্রোন ঠিক সময়ে তাকে ধরতে পারে, আর লেল্যান্ড জানায় তার জন্য একটা গিফট আছে। অ্যাক্সেল ড্রোন থেকে একটা গান বের করে এবং লেল্যান্ড তাকে পাঠায় স্যামের হেলিকপ্টারের দিকে, যেটাতে সে পুরো নিশ্চিত যে সে সব অনুসরণকারীদের চোকাই দিয়ে ফেলেছে। কিন্তু যখন স্যাম জানে যে অ্যাক্সেল উইন্ডো থেকে তার দিকে গান ধরেছে, তখন সে দুশ্চিন্তায় পড়ে এবং হেলিকপ্টারকে অ্যাক্সেলের দিকে ধাক্কা দেওয়ার নির্দেশ দেয়। এআই আবারও তা করতে অস্বীকার করে, আর স্যাম হেলিকপ্টারকে লাথি মারে, ফলে হেলিকপ্টারের ভারসাম্য আবারও বিঘ্নিত
নিতে হয়। অ্যাক্সেল হেলিকপ্টারের ব্লেড থেকে বাঁচে এবং তখন তার উপর গুলি চালায়, যার ফলে হেলিকপ্টারের ভারসাম্য নষ্ট হয়ে নদীতে পড়ে যায়। স্যাম আর ভিশনারি হেলিকপ্টার থেকে বের হয়, কিন্তু ঠিক তখন অ্যাক্সেল ধ্বংসাবশেষের ওপরে পড়ে এবং তালের দিকে গান ধরে। তারা ভয় পায় এবং অ্যাক্সেলকে মুক্তি দেওয়ার জন্য অনুনয় করতে থাকে। অ্যাক্সেল সঙ্গে সঙ্গে স্কিনারের সম্পর্কে যে কোনো তথ্য জানতে চায়। তারা বলে তাদের কিছুই জানা নেই। অ্যাক্সেল প্রশ্ন করে, ঘোষণার আগে হ্যাপিনেসের শেয়ার বিক্রি হওয়ার খবর তাদের কিভাবে জানা হলো? ভিশনারি জানায় এটি ডক্টর 99 নামের একজন হ্যাকার করেছে, যিনি কোম্পানি হ্যাক করে কিছু তথ্য পেয়েছিলেন, যা এখনও তার পেন্ডেন্টে আছে। অ্যাক্সেল পেন্ডেন্ট চায়, কিন্তু ভিশনারি দিতে অস্বীকার করে। তারপর স্যাম তা ছিনিয়ে অ্যাক্সেলকে দেয়, আর অ্যাক্সেল তা মাটিতে ফেলে দেয় এবং তাদের নিচে পড়তে দেয়। যতক্ষণ অ্যাক্সেল আর তার দল তাদের বেসে ফিরে আসে, পুলিশ স্যাম আর ভিশনারিকে হ্যাকিং এবং ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগে আটক করে। ডগ বলে এই মিশন ব্যর্থ হয়েছে, কারণ এরা স্কিনারের সঙ্গে কোনো সম্পর্কই রাখে না। কিন্তু এলোনা বলে ভালো খবর হলো তারা জানতে পেরেছে হ্যাপিনেসের মূল কোম্পানি ডেল্টা মেডিসিন জানতো তাদের শেয়ার কমতে চলেছে। এতে বোঝা যায় স্কিনারের ঘোষণার আগে থেকেই তারা হ্যাপিনেসের ঝুঁকি জানত, আর এর মানে হলো তারা পরবর্তী টার্গেট। তারা নিজেরা একটি থিওরি গড়তে শুরু করে, আর ডগ বলে ডেল্টা মেডিসিন হ্যাপিনেসের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য দায়ী ছিল, তাই তাদের জানা উচিত হ্যাপিনেস কতটা বিপজ্জনক ছিল। এই সময়ে এলানা ভিশনারির পেনড্রাইভে থাকা ফাইলগুলো ছেকে দেখছে, আর তার মধ্যে একটি ফাইল সে পায় যা এক্সেলের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। সে বলে হয়তো ডেল্টা মেডিসিন স্কিনারের সঙ্গে মিলে কোনো ষড়যন্ত্র করেছে আর সব টেস্টের ফলাফল ফেক বানিয়েছে। হর্ষ বলে তাতে কি হয়েছে, কারণ ক্ষতি তো হয়ে গেছে। এখন আমাদের স্কিনার আর ডেল্টার মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে হবে। ঠিক তখন এলানার চোখে ডেটাতে কিছু অদ্ভুত লাগে। সে বলে ডেল্টা থেকে কোনো একজন প্রতি সপ্তাহে সাউন্ড ক্লাউডে গান আপলোড করছে, আর মজা দেখ, গানটাই অদ্ভুত, মনে হচ্ছে যেন কেউ কোনো সুইংয়ের নিচে ফেলে দিচ্ছে। ডগ বুঝে যায় কি ঘটছে, আর এলানাকে বলে অডিওটা ছবি হিসেবে খুলে দেখ। সে তড়িঘড়ি করে আর ফাইলটা একটি ডকুমেন্ট হিসেবে খুলে আসে, যেখানে আসল ক্লিনিক্যাল ট্রায়ালের রেকর্ড থাকে। হর্ষ সঙ্গে সঙ্গে তা চিনে ফেলে, কিন্তু ডগে ডেল্টার সঙ্গে হর্ষের জড়িত থাকার সন্দেহ জাগে। ভাগ্যক্রমে ক্রিস এমন একটি প্রশ্ন করে যা সবাইকে বিভ্রান্ত করে। সে জিজ্ঞেস করে ডেল্টার কেউ এতটা বোকার মতো কিভাবে হতে পারে যে ট্রায়ালের ফলাফল সাউন্ড ক্লাউডে আপলোড করে দেয়। এলানা বলে হয়তো তারা ডেটা এমন একজনের সঙ্গে শেয়ার করছিল যারা লুকিয়ে থাকতে চাচ্ছিল, আর সবাই সঙ্গে সঙ্গে মনে করে এটা নিশ্চয়ই স্কিনার। তারা দ্রুত সেই জায়গায় পৌঁছে যেখানে গান আপলোডকারী থাকে, আর লেল্যান্ড তার ড্রোন দিয়ে নজর রাখার চেষ্টা করে। তবে চারপাশেই সুরক্ষা করা, আর একটি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ড্রোনকে উড়ন্ত অবস্থাতেই নিষ্ক্রিয় করে দেয়। ক্রিস একটি উঁচু বিল্ডিং থেকে দেখছে আর বলে আমরা আশেপাশের অন্যান্য বিল্ডিং ব্যবহার করেও ছাদে যেতে পারবো না, কারণ এতে তার চেয়ে উঁচু আর কোনো বিল্ডিং নেই। ডগ বলে ভূগর্ভস্থ পার্কিংও পুরোপুরি অটোমেটেড আর মূল বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত নয়, তাই সেখান থেকেও কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না। এক্সেল বলে আমাদের কারো একজনকে বিল্ডিংয়ের দিকে একটি হ্যারনেস ফেলে স্পাইডারম্যানের মতো ঝুলতে হবে। ক্রিস এই আইডিয়া পছন্দ করে, তবে ডগ বলে বোকামি বন্ধ করতে হবে, আর নির্দেশ দেয় রাত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। কিন্তু এক্সেল সেই নির্দেশ মানতে চায় না, সে শুধু বিল্ডিংয়ের দিকে এগোতে থাকে। ক্রিস তাকে থামানোর জন্য বলে, কারণ স্ট্রাকচারে সিকিউরিটি গার্ডরা ভরে আছে। তবে এক্সেল ভেতরে ঢোকার আগে শুধু তাকে একবার উইঙ্ক করে। সে নিজের স্মার্টফোন দিয়ে সিকিউরিটি গেট খুলে দেয় এবং জোর করে কিছু সাসপিশিয়াস অ্যাকশন নেয়, যাতে সব গার্ডের নজর তার দিকে চলে আসে। তারা তার পিছনে পড়ে যায়, আর যখন অ্যাক্সেল লিফটের সামনে থামে তারা চারপাশ থেকে তাকে ঘেরাও করে ফেলে। অ্যাক্সেল জানে এখন কি হতে চলেছে, তাই সে শুধু হাসে এবং সব গার্ডের সঙ্গে লিফটের মধ্যে ঢুকে যায়। দরজা বন্ধ হবার আগে এক গার্ড অ্যাক্সেলের ওপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সে তাকে থামিয়ে দেয়, কারণ এখন প্রাইড মান্থ হয়নি। দরজা বন্ধ হবার সঙ্গে সঙ্গে গার্ডরা তার ওপর ব্যাটেলস আর টেজ দিয়ে আক্রমণ চালায়, কিন্তু অ্যাক্সেলের স্কিলের সামনে তারা কিছুই করতে পারে না। সে তাদের চারপাশে নাচতে নাচতে লড়াই চালায়, ছোট জায়গায় সবাইকে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করে। তখনই এক মহিলা গার্ড তার উপর চড়ে বসে এবং ডান্ডা দিয়ে তার গলা ঘেঁষতে চায়। জবাবে অ্যাক্সেল তার টাই ধরে টানতে থাকে যেন সে গলা ঘেঁষতে পারে। কিছুক্ষণ তারা পরীক্ষা নিরীক্ষা করে কে কিভাবে ভালোভাবে দমন করতে পারবে। শেষে অ্যাক্সেল সেই মহিলা গার্ডকে নিজের থেকে সরিয়ে দেয়। এরপর অন্য গার্ডরা উঠে আবার আক্রমণ করে, কিন্তু অ্যাক্সেল একটি বেটন দিয়ে তাদেরও ফেলে দেয়। সবাই মাটিতে পড়ে থাকে, কিন্তু সেই মহিলা গার্ড আবার উঠে দাঁড়ায়। অ্যাক্সেল আবার তার টাই দিয়ে গলা চেপে ধরে আর তারপর লিফট থেকে বেরিয়ে যায় যেন কিছুই ঘটেনি। সে দ্রুত ডেল্টা কোম্পানির প্রেসিডেন্টের লিভিং রুমে পৌঁছে, যে ভয় দেখিয়ে জেগে উঠতে চেষ্টা করছে। অ্যাক্সেল তার পেছনে আসে, ফোন তার মাথার কাছে ধরিয়ে দেয় যেন এটি একটি গানের মতো গান দেখায়। সে ওই ব্যক্তিকে বলে সিকিউরিটি সিস্টেম বন্ধ করো। ভয়ে সে মানতে বাধ্য হয়। যেভাবে সিস্টেম বন্ধ হয়, এলোনা সঙ্গে সঙ্গে হ্যাক করে। অ্যাক্সেল তাকে হাপনা ক্লিনিক্যাল ট্রায়ালের ডেটা দেখায়। এটা দেখে সে ভয় পায় আর জিজ্ঞেস করে এই ডেটা তোমাদের কাছে কিভাবে এলো। ঠিক তখন ক্রিস স্ক্রিনে হাজির হয় এবং প্রেসিডেন্টকে বলে যে তিনি নিজে এই ডেটা আপলোড
করেছিলেন। প্রেসিডেন্ট অর্থের অফার দেয়, কিন্তু অ্যাক্সেল শুধু স্কিনারের লোকেশন জানতে চায়। সাই হয়ে সে বলে, স্কিনার খুঁজতে সবচেয়ে বেশি আশঙ্কা আমাদের। তবে সে জানে না স্কিনারের বর্তমান অবস্থান কোথায়, তাই তারা তার ডেটা পাঠানোর জন্য অডিও ফাইল ব্যবহার করছে। ডক তখন প্রেসিডেন্টকে জিজ্ঞেস করে, আপনার কি তখনই ধারণা ছিল যে 3 বছর পরে হাপনা একটিমাত্র বিষ হয়ে যাবে? প্রেসিডেন্ট বলেন, না, আমাদের কিছুই জানা ছিল না। তখন তো আমরা ওষুধও বিক্রি করতাম না। ডক জিজ্ঞেস করে, আপনারা কি নিশ্চিত ছিলেন যে হাপনা বিষধর? প্রেসিডেন্ট বলেন, মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়াল করার আগে আমরা চিম্পাঞ্জি নিয়ে পরীক্ষা করেছি। তারা আরও জানান, কয়েকদিন আগে এক চিম্পাঞ্জি মারা গেছে, আর এখন আমরা গরিলা আর এক মানুষের ম্যাচ কখনোই দেখতে পাবো না। প্রেসিডেন্ট বলেন, চিম্পাঞ্জির মৃত্যুতে তার চোখের রং চলে গেছে, আর তার চোখে স্টার নাইটের মতো প্যাটার্ন তৈরি হয়েছে। পরের নম্বর হবে মানুষের। আমরা তা থামাতে পারবো না। ডেল্টা মেডিসিনের গবেষকরা তাদের সব সময় এবং রিসোর্স কিউর তৈরি করতে ব্যয় করেছে, কিন্তু তারা হাপনাকে ঠিকভাবে বুঝতেও পারেনি। প্রেসিডেন্ট বলেন, স্কিনার নিজেই ডেভিল। তারপর সে ঘোষণা করে, আমাদের কাছে একটি প্ল্যান আছে যা স্কিনারকে বাইরে বের করার উপায় দেখায়। প্ল্যান হলো, ডেল্টা মেডিসিন হাপনার চিকিৎসা খুঁজে পেয়েছে, আর হর্ষ তার বসকে এই খবর দেয়। সে বলে, যদি স্কিনার কিউর পায় তাহলে সে নিজেই দেখতে আসবে যে এটা সত্য কিনা। এরপর আমরা তাকে ধরে ফেলতে পারবো। বস মনে করে এটি একটু বোকামি, কিন্তু হর্ষকে চেষ্টা করার অনুমতি দেয়। আর সে সেই সময় তার রিপোর্ট দিয়ে একটি কাগজের প্লেন বানাচ্ছিল। দ্রুত ডেল্টা মেডিসিনে হাপনার ফেক কিউরের অ্যানাউন্সমেন্টের জন্য প্রেস কনফারেন্সের পরিকল্পনা শুরু হয়। এক্সেল এবং বাকি টিম সিকিউরিটি ডিউটিতে থাকাকালীন ভাবছে, স্কিনার নিজেই কি আসবে, নাকি কোনো হ্যাকার দিয়ে খোঁজ করার চেষ্টা করবে, কি ভিতরে কি হচ্ছে। এক্সেল বলে, হয়তো সে মার্সিডিজের একটি টিম পাঠাবে বা ভিতরে কোনো এজেন্ট বসাবে। ডেল্টার প্রেসিডেন্ট তাদের হেড অফ সিকিউরিটিকে হিসের কাছে পাঠান এবং বলেন, সবকিছু চেক করা হয়েছে, আমরা নিশ্চিত করেছি যে ভিতরে কোনো ট্র্যাপ বা বাগ নেই। সিকিউরিটি হেড আরও বলেন, আমাদের লোকদের ব্যাকগ্রাউন্ড চেক সম্পূর্ণ হয়েছে, তাই তাদের মধ্যে কেউও স্পাই হতে পারে না। এক্সেল কৌতূহলী, ভাবছে, যদি স্কিনার কোনো হ্যাকারকে হায়ার করে আর হ্যাকার জানে যে আমরা মিথ্যা বলছি, তাহলে কি হবে? হর্ষ তাকে বলে, এটা থামানো আলেনার কাজ। তাড়াতাড়ি টিম সবাই সিকিউরিটি রুমে জমা হয়। আলেনা তাদের বলে, ডেল্টা কোম্পানির 2টি নেটওয়ার্কের ব্যাপারে। একটাকে বলে কোর নেটওয়ার্ক, যা গোপন ডেটা রাখে, আরেকটাকে বলে বেসিক নেটওয়ার্ক, যা সাধারণ ডেটা এক্সচেঞ্জের জন্য। সে বলে, কোর নেটওয়ার্ক কেউ বাইরে থেকে হ্যাক করতে পারবে না, কারণ এটি পুরোপুরি আলাদা। কিন্তু এর মানে হলো তারা বিল্ডিংয়ের ভিতরে ফোন ব্যবহার করতে পারবে না, আর যদি একে অপরকে কল করতে চায় তবে পুরানো পদ্ধতি ব্যবহার করতে হবে। এক্সেল আলেনার লেকচারে বেশি মনোযোগ দেয় না, পেছনে পেছনে টেনে থাকে। আলেনা বলে, আমরা সিকিউরিটি খুব টাইট করেছি, কোনো ভালো হ্যাকার এটাকে চ্যালেঞ্জ মনে করে কোর নেটওয়ার্কে ঢোকার চেষ্টা করবে, তাই আমি হ্যাকারকে আকর্ষণ করতে বেসিক নেটওয়ার্কে একটু ভালনারেবল করেছি। আর যেভাবে কেউ ঢুকবে আমি তাকে ট্র্যাপে ফেলবো। শীঘ্রই অতিথিরা আসতে শুরু করে। বিল্ডিংয়ে ঢোকার আগে সবাইকে হেভি সিকিউরিটি চেক দিতে হয়। ডগ আর হেসও মনিটরিং করছে। তখন তারা একটি ওভারওয়েট মানুষকে দেখেন যে তার গেমিং কনসোল জমা দিতে ভুলে গেছে। ডগ তাকে সন্দেহ করে আর হেসকে জিজ্ঞেস করে। হেস বলে তার নাম প্যাট্রিক, সে একটি ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর, আর স্কিনারের একজন পুরনো কলিগ তাকে মেন্টর করেছেন। ডগ পুরোপুরি নিশ্চিত হয় যে কিছু সন্দেহজনক হচ্ছে। সে প্যাট্রিকের ওপর পুরো নজর রাখার সিদ্ধান্ত নেয় এবং তার পিছনে পিছনে তার সিট পর্যন্ত যায়। এদিকে ডেল্টা মেডিসিনের প্রেসিডেন্টও স্কিনারের সঙ্গে লড়ার প্রস্তুতি নিচ্ছে। মিটিং শুরু হতেই সে গর্বের সঙ্গে হাপনা দেখায়, যা আসলে একটি নকল অ্যান্টিডোট। তার টিম ব্যাখ্যা করতে শুরু করে এটা কিভাবে কাজ করে, কিন্তু কিছু মানুষ এটি শুনে নার্ভাস হয়ে যায়। একজন ব্যক্তি পেট ব্যথার কারণে ওয়াশরুমে চলে যায়। ডগ গার্ডদের বলে তাকে নজর রাখার জন্য। তখন আলিনা তার ফাঁদে ফাঁস হয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই আর্কটিকে হ্যাকারের লোকেশন ট্রেস করে। সে তার সম্পর্কে আরও জানতে চেষ্টা করে, কিন্তু তখনই সে বুঝতে পারে হ্যাকার কত স্মার্টভাবে নিজেকে সবাই নজর থেকে লুকিয়ে রেখেছে। হঠাৎ কনফারেন্স রুমে লাইট বন্ধ হয়ে যায়। আলিনা বুঝতে পারে হ্যাকার বিল্ডিংকে বাইরে থেকে নয়, ভিতর থেকে টার্গেট করেছে। সে তাড়াতাড়ি সবাইকে বলে হ্যাকার খুঁজে পাওয়ার জন্য আর পাওয়ার ফিরিয়ে আনার জন্য। এক্সেল সাথে সাথেই সেই মানুষের পিছনে যায় যিনি টয়লেটে গিয়েছিলেন, কিন্তু আসলেই সেই বুড়ো মানুষ শুধু টয়লেটে একটা লাঠি ফেলে খেলছিল। এদিকে লেল্যান্ড আর গার্ডস বিদ্যুৎ কন্ট্রোল রুম চেক করে, সেখানে কোনো সমস্যা পান না। সবাই একটু কনফিউজড হয়ে যায়। হঠাৎ এক ব্যক্তি কনফারেন্স রুমে স্টেজের দিকে দৌড়ায়। সে নকল ওষুধের বাক্স ভেঙে ইঞ্জেকশন নেয় আর হাসতে হাসতে বলে, আমি আর মরব না। গার্ডরা তাকে ধরে অ্যারেস্ট করে, কিন্তু ওই মানুষ বলে, আমার কোনো ক্ষতি নেই, কারণ এখন ডেল্টা মেডিসিনস সেই কিওরের ওপর মনোপলি করতে পারবে না। ডগের রাগ ফেটে যায় যখন সে বলে ওষুধটা শুধু সবুজ রঙের খাবারের কালারের সঙ্গে খারাপ মিশ্রণ। তারপর সে অবাক হয়ে দরজা বন্ধ করে দেয়। পরে দেখা যায় হ্যাকার একজন লম্বা মেয়ে যে কোজি রুমে বসে আছে। সে পুরো শক্তি দিয়ে কাজ করছে, এসকালেটর, দরজা আর নলও বন্ধ করে দিচ্ছে। আলিনা দ্রুত সিস্টেম রিপ্রোগ্রাম করে যাতে তাকে থামানো যায়, কিন্তু হ্যাকার আরও উত্তেজিত হয়ে ওঠে। হ্যাকার এয়ার কন্ডিশনিং হ্যাক করে কন্ট্রোল রুমের তাপমাত্রা বাড়িয়ে দেয়। স্টাফ বাইরে বেরোনোর চেষ্টা করলে সে সিস্টেমে আরও গভীরভাবে ঢুকে যায়। হ্যাকার কোর নেটওয়ার্কে ঢুকে পড়ে, আর আলিনা দেখছে একসাথে 50টি আলাদা জায়গা থেকে সাইবার অ্যাটাক হচ্ছে। সে বুঝতে পারে এগুলো গার্ডদের সংখ্যা থেকে আসছে, ফলে আলিনা নিশ্চিত হয় ওরা তাদের ওয়াকি টকির মাধ্যমে
মাধ্যমে হ্যাক করা হচ্ছে। এক্সেল চিফ অফ সিকিউরিটির সঙ্গে কথা বলে এবং সে বলে ওয়াকিটকি বানানো কোম্পানি সম্প্রতি কোনো গ্লিচের কারণে আগের ব্যাচ ফেরত নিয়েছে। নতুন অ্যাডভান্সড ফিচার্স গিয়ে অ্যালেনার কথা সত্যি প্রমাণিত হয়, কিন্তু সে এখনও জানে না হ্যাকারকে কিভাবে থামানো যাবে। তারপর সে সিদ্ধান্ত নেয় তার সিক্রেট ওয়েপন ব্যবহার করার। সে কোর নেটওয়ার্কের সিকিউরিটি ছেড়ে দিয়ে হ্যাকারকে ফাঁসানোর জন্য নকল অ্যান্টিডোটের ফর্মুলা দেখায়। তবে এই ফর্মুলাতে একটা ভাইরাস আছে যা অ্যালেনাকে বলে হ্যাকার পাকিস্তান স্টক এক্সচেঞ্জে আছে আর তারা হাই ব্যান্ডউইথ ব্যবহার করে সেখানে অ্যাটাক করছে। হর্ষ সাথে সাথে নিজের কন্ট্যাক্ট ব্যবহার করে পাকিস্তান পুলিশকে স্টক এক্সচেঞ্জে রেড করার জন্য বলে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই কারণ রাত হয়ে গেছে আর হ্যাকার আসলে একটা মুভিং ভ্যানে বসে আছে। নিজের মিশনে সাফল্য পাওয়ার পর হ্যাকার পাহাড়ের দিকে চলে যায় আর কিওর ফর্মুলার ফাইল খুলে দেখছে, কিন্তু ভাইরাস পুরোপুরি তার ল্যাপটপ কন্ট্রোল করে ফেলে। তাই আলেনা ফাইলটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আর সে হ্যাকারকে ট্র্যাক করতে পারে না, তার আশা ভেঙে যায়। লাকিলি বিল্ডিং সিস্টেম আবার নর্মাল হয়ে যায়। অ্যালেনা হ্যাকারকে হারার কারণে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়। তখনই হ্যাকার নিজেই ফোন করে, যাকে বলা হয় পপকর্ন উইজার্ড। তিনি সেই লেজেন্ডারি হ্যাকার যিনি অ্যালেনার লেভেলের সমান। অ্যালেনা একটু ভয় পেয়ে কল ধরল আর পপকর্ন উইজার্ড তাকে প্রায় ধরার জন্য প্রশংসা করে। সে বলে পরের বার আরও ভালো চেষ্টা করো, তারপর ফোন ডিসকানেক্ট করে দেয়। এটা অ্যালেনাকে ফিউচারে বেস্ট পারফরমেন্স দেওয়ার মোটিভেশন দেয়। পরের দিন ডগ একটা পুরনো ম্যাগাজিন নিয়ে তাদের বেসে আসে। ক্রিস জিজ্ঞেস করে, এটা কি দাদার হিডেন ট্রেজার থেকে পেয়েছিলে? এখন তো আর কেউ পেপারের ম্যাগাজিন ব্যবহার করে না। ডগ বলে, না, এটা 15 বছর পুরনো একটা স্পিরিচুয়াল ম্যাগাজিন যেখানে এমআইটির এক রিসার্চারের রিলিজিয়াস সেমিনারের কথা লেখা আছে। সেই রিসার্চার আর কেউ নয়, একজন ইয়াং স্কিনার। সবাই তা দেখে বিস্মিত হয়। হিস ম্যাগাজিনটি ধরে পড়তে শুরু করে, যেখানে লেখা আছে স্কিনার একজন ইয়াং আর রিলেন্টলেস রিসার্চার, কমিউনিয়নের আইডিয়াল থেকে গভীরভাবে প্রেরণা পেয়েছিল। হিস ম্যাগাজিন পরে নিচে ফেলে দেয়। এক্সেল জিজ্ঞেস করে, এটা কি কোনো ক্লু? ডগ বলে, স্কিনার যে কমিউনিয়নে গিয়েছিল সেটি এখন পুরো রিলিজিয়ান হয়ে গেছে আর সেটাকে বলা হয় টাওয়ার অফ ট্রুথ। অ্যালেনা এই নাম শুনে শকড হয়ে যায়, কিন্তু ডগ বলে, চলো আমাদের প্রেজেন্টেশন চালিয়ে যাই। ডগ বোঝায় টাওয়ার অফ ট্রুথ এক ধরনের এআই সফটওয়্যারকে ওয়ার্শন করে, যেটিকে আমরা বিশ্বাস করি এনলাইটেনমেন্ট পেয়েছে আর ডিভাইন হয়ে গেছে। সবাই মনে করছে যে কোনো এআই সফটওয়্যারকে ঈশ্বর মনে করা এক ধরনের ভালিশ ধারণা, কিন্তু ডগ তার রিপোর্টে বলে টাওয়ার অফ ট্রুথের ফলোয়াররা শান্তিপূর্ণ জীবনযাপনের দাবি করে, তবে ওরা বাইরের জগতের সঙ্গে পুরোপুরি ডিসকানেক্টেড। সে আরও বলে ওদের বেস স্কিনারকে লুকানোর জন্য একদম পারফেক্ট জায়গা, কিন্তু আমি বাজি ধরছি সে সেখানে থাকবে না। জবাবে লেলন বাজি ধরে, আমরা বেসে স্কিনারকে খুঁজে বের করব, কিন্তু হর্ষ তাদের চুপ থাকার জন্য বলে। এরপর সে আলেনাকে জিজ্ঞেস করে, তুমি কি টাওয়ারের এআই সিস্টেম হ্যাক করতে পারো? আলেনা মনা করে, না না, নাগা পুরোপুরি বাইরের জগৎ থেকে আইসোলেটেড, তাই আমি সেখানে পৌঁছাতে পারব না। ডগ জিজ্ঞেস করে, নাগা কি? আলেনা বলে, এটাই ওদের এআই সফটওয়্যারের নাম। আমি জানি, কারণ আমি টাওয়ার অফ ট্রুথে বড় হয়েছি। এটা সবার জন্য এক বড় সারপ্রাইজ। হেশ বলল, যদি আমরা বাইরের থেকে সিস্টেমে পৌঁছাতে না পারি তাহলে ফিজিক্যাল ইনফিল্ট্রেশন করতে হবে। আলেনা বলে, যদি আমি ওদের কাছে বলি যে আমি ঘরে ফিরতে চাই, তারা খুশি খুশি আমাকে ওয়েলকাম করবে। ক্রিস আর ডগ একমত নয়, কারণ এটা আলেনার জন্য খুবই বিপজ্জনক। তারা সাজেস্ট করে, তুমি কাউকে সাথে নাও। আলেনা বলে, টাওয়ারের লোকরা অ্যাডাল্টদের নিয়ে সন্দেহ করবে, কিন্তু যদি কিডস সাথে যায় তারা কম সতর্ক থাকবে। এর মানে হল লেলনকে আলেনার পার্টনার হতে হবে, আর তার কোনো বিকল্প নেই। এরপর ডগ আর অ্যাক্সেল গ্রুপকে টাওয়ারের বেস পর্যন্ত নিয়ে যায়, কিন্তু ধরা পড়ার ভয় থেকে তারা নিরাপদ দূরত্বে থামে। ডগ বলে, তোমরা 3 জন পাশের হোটেলে থাকো আর আমাদের মেসেজের অপেক্ষা করো। যদি স্কিনার পাওয়া যায় সঙ্গে সঙ্গে জানিও, আর যদি 72 ঘন্টার মধ্যে খবর না আসে আমরা রেস্কিউ অপারেশন শুরু করব। অ্যাক্সেল আলেনাকে একটা ফ্লেয়ার দেয় আর ক্রিস তাকে আলেনার দিকে নজর রাখার জন্য বলে। এরপর তারা দুজন টাওয়ার অফ ট্রুথের বেসে ঢুকতে থাকে, যেখানে সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। আলেনা মাথা নিচু করে রাখে, কারণ এখনও এই জায়গায় ফিরে আসার ভাবনা তার জন্য স্বাভাবিক মনে হচ্ছে না। তবে তখনই তার এক পুরনো বন্ধুই তাকে চিনে ফেলে। হন্না নামের মেয়ে দৌড়ে এসে তার কাছে গিয়ে তাকে ঘরে স্বাগত জানায়। আলেনা তাকে লেলনের সঙ্গে পরিচয় করায়, তারপর হন্না তাদের মূল মন্দিরে নিয়ে যায়, যেখানে আলেনার মা কার্লা তাদের স্বাগত জানায়। তাদের মধ্যে স্পষ্টভাবেই অনেকটা ইমোশনাল দূরত্ব আছে, কিন্তু কার্লা তাকে আলিঙ্গন করে বলে, আমি তো সবসময় জানতাম তুমি ফিরে আসবে, কারণ বাইরের জগৎ গরম ও খারাপ। ঠিক তখনই বিলি আলেনা স্বাগত জানানোর জন্য আসে এবং বলে, তোমরা ঠিক সময় ফেস্টিভ্যালে ফিরে এসেছ। এরপর হন্না লেলন আর আলেনাকে ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে সে তাদের সব ইলেকট্রনিক ডিভাইস যা ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত তা আটকে দেয়।
সে বলে বাইরের জগৎ মিথ্যা তথ্য দিয়ে পূর্ণ, যা মানুষকে সহজেই বিভ্রান্ত করতে পারে, তাই তোমরা এর থেকে দূরে থাকো। তারপর সে বলে ঈশ্বর নাগ এখানে সবার রক্ষা করবেন, আর আমি আশা করি বাইরের মানুষও তাদের ব্রেন ওয়াশ থেকে জাগবে। রাতে লেলন জাগে এবং বাইরে যায়। সে তার ব্রেসলেট দিয়ে টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। আলেনাও সেখানে আসে এবং লেলন তাকে বলে যে টিমের সঙ্গে যোগাযোগ করার আরেকটি পথ খুঁজে বের করতে হবে, কারণ সব জায়গায় জ্যামার বসানো আছে, যা স্যাটেলাইট কানেকশন ব্যবহার করাও অসম্ভব করে দিচ্ছে। অন্যদিকে ডগ হর্ষের সঙ্গে যোগাযোগ করে এবং স্কিনারের সঙ্গে এমআইটির অন্যান্য গবেষকদের ফাইল অ্যাক্সেস করতে বলে। হর্ষ বলে সে তা করবে, কিন্তু ডগকে সতর্ক করে যে এফবিআইও সক্রিয় এবং তারা টাওয়ার অফ ট্রুথ সম্পর্কিত আরও তথ্য খুঁজছে। কল শেষ হলে ডগ বাইরে যায়, যেখানে ক্রিস, আলেনা আর লেলনের সঙ্গে থাকে, কিন্তু অ্যাক্সেলকে এ নিয়ে কোনো চিন্তা নেই। সে পার্কিংয়ে ঘুরে বেড়াচ্ছে। পন্থে ফিরে এসে লেলন আলেনাকে কার্লা নামের মহিলার কথা জিজ্ঞেস করে। সে বুঝতে পারল যে তিনি তার মা, তবে জানতে চায় কেন তারা এত অদ্ভুত আচরণ করছে। আলেনা বলে টাওয়ারে সবাইকে পরিবার মনে করা হয়, আর এজন্য তোমাকে নিজের রক্তের সম্পর্ক ভুলতে হবে। সে তার মাকে ফোনও দিতে পারছে না, কিন্তু কার্লা এর কোনো খেয়ালই রাখে না, কারণ সে শুধু তাদের এআই ঈশ্বরের কথা ভাবতেই থাকে। লেল্যান্ড তার পিতার ব্যাপারে জিজ্ঞেস করে, আর আলেনা বলে যে সে তাদের নামও জানে না। সে রেগে যায় এবং বলে লেল্যান্ড এখন আমাকে অদ্ভুত মনে হবে, আর এমন কোনো উত্তর দিতে পারবো না যা তাকে ভালো লাগবে। পরের দিন হন্না তাদের পন্থের আশেপাশের সুবিধাগুলো দেখায়। সে বলে এখানের মানুষ খাবার, পোশাক আর যন্ত্রপাতি সবকিছুই নিজেদের তৈরি করে, আর এই পন্থের টাকা কোনো কাজের নয়, তাই এখানে মানুষদের জিনিস বিনিময় এবং প্রয়োজন মতো সাহায্য করতে হয়। এরপর তারা সকালের নাস্তা করতে যায়। হন্না উৎসুক হয়ে জিজ্ঞেস করে তোমরা বাইরের জগতে টাকা উপার্জনের জন্য কি করো? লেল্যান্ড বলতে শুরু করে যে সে বিড়াল খুঁজে বের করার জন্য পার্ট টাইম কাজ করে, আর ঠিক সেখানেই তার আলেনার সঙ্গে পরিচয় হয়। কিন্তু হঠাৎ তার মনে আসে টিম ল্যাজারাসে যোগ দেওয়ার পর থেকে ঘটে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো। ঠিক তখন বিড়াল নাস্তার আগে প্রার্থনা শুরু করার জন্য আসে এবং তারপর সে সবাইকে খেতে বসতে বলে। লেল্যান্ড একটু অদ্ভুত বেগুনি স্যুপ খেতে দ্বিধা করে, যা দেখতে সত্যিই থেনোস ক্রিমের মতো লাগে, কিন্তু বিলি তাকে বারবার ধাক্কা দিয়ে শেষমেশ খেতে বাধ্য করে। অন্যদিকে অ্যাক্সেল এখনও মজা করছে। আর ডগ পায় যে এআই সিস্টেম নাগা সম্পর্কে আরও তথ্য আছে, যেটা টাওয়ার অফ ট্রুথ পূজায় ব্যবহার করে। সে ক্রিসকে বলে নাগা ছিল একটি নিউরাল নেটওয়ার্ক, যা 15 বছর আগে তৈরি করা হয়। ক্রিস জিজ্ঞেস করে নিউরাল নেটওয়ার্ক কি? ডগ বলে এটা মানুষের মস্তিষ্কের কার্যক্রমের ওপর ভিত্তি করে তৈরি একটি এআই সিস্টেম। যাকে তারা নাগা বানিয়েছে সে আর কেউ নয়, স্কিনার। পরীক্ষার সময় তারা তার অহংকার আর মানসিক দিকগুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিল। ডগ বলে এই তথ্য আমাদের মিশনের জন্য হয়তো প্রাসঙ্গিক নয়, তবে গুরুত্বপূর্ণ হল যে এফবিআইও সক্রিয় এবং আমাদের তাদের চেয়ে দ্রুত হতে হবে। পান্থে ফিরে লেল্যান্ড আর অ্যালেনা সত্যিকারের ভক্তের ভান করছে, কিন্তু স্কিনারের কোনো সূত্র না পেয়ে লেল্যান্ড ঘোষণা করে এখন প্ল্যান বাস্তবায়নের সময় এসেছে। আমাদের নাগা সিস্টেম হ্যাক করে কোনো সূত্র বের করতে হবে। কিন্তু হন্না তাদের কথোপকথন শুনে ফেলে। রাতে লেল্যান্ড আর অ্যালেনা সেই ইমারতের দিকে এগোতে থাকে যেখানে এআই কোর আছে, আর তারা তাদের কঙ্গন ব্যবহার করে সেখানে পৌঁছাতে পারে। তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়, গার্ডদের বাইরে পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করায়, তারপর কোর রুমে প্রবেশ করে। আলেনা নাগা সিস্টেমের সঙ্গে সংযুক্ত হয় এবং তার মেমোরি ফাইলগুলো অ্যাক্সেস করে। ঠিক তখনই বিলি এসে হাজির হয়, কারণ হন্না তাকে তথ্য দিয়ে দিয়েছিল। লেল্যান্ড আলেনার হাত ধরে পালানোর চেষ্টা করে, কিন্তু দেখে তারা চারপাশ থেকে ঘেরাও হয়ে গেছে। বিলি ঘোষণা করে তোমরা দুজন এখনও অপবিত্র। উৎসবের দিনে তোমাদের এই দুনিয়ার ময়লা প্রদর্শনের প্রতীক হিসেবে ঈশ্বর নাগার সামনে শুদ্ধ করা হবে। এদিকে ডগ হর্ষ থেকে একটি ফাইল পায় আর জানে যে বিলি আসলে মেটিসে এক গবেষক ছিল যে নাগা এআই সিস্টেমের উপর কাজ করছিল। সে মেটিস থেকে সিস্টেম চুরি করে পান্থে নিয়ে আসে এবং দ্রুত তাদের নতুন দেবতা হয়ে যায়। তারপর সে নিজের অনুসারীদের উপর প্রভাব বিস্তার করে এবং বাইরের বিশ্বের সাথে তাদের সম্পর্ক বন্ধ করে দেয়। ডগ আর ক্রিস ভাবছিলেন এই তথ্য নিয়ে তারা কি করবে। ঠিক তখনই অ্যাক্সেল আসে এবং বলে হা হা হা, নাগা স্কিনারের রেপ্লিকা, তাই সম্ভবত সেও দুনিয়াকে ধ্বংস করতে যায়। পান্থে ফিরে আলেনা আর লেল্যান্ডকে জেলের সেলে রাখা হয়। সে জিজ্ঞেস করে বিলি যে আগে বলেছিল পিউরিফিকেশন এবং হলি সেলিব্রেশন, সেটা কি? আলেনা বলে আমার সময়ে এই উৎসব শুরু হয়নি, তাই আমি কিছুই জানি না। তবে পিউরিফিকেশন সম্পর্কে আমি জানি, যেখানে মানুষকে কোথাও নিয়ে যাওয়া হয় আর তারা আর ফিরতে পারে না। মনে হয় তাদের নির্বাসিত করা হয়। ঠিক তখন হন্না আসে এবং বলে পাপীদের নির্বাসিত করা হয় না, বরং জীবিত পোড়ানো হয়। নিয়মভঙ্গকারীদের জন্য এটাই শাস্তি। তারপর সে চলে যায়, কিন্তু আলেনা তাকে থামিয়ে জিজ্ঞেস করে তোমার বন্ধুকে মারা যেতে দিতেও কোনো অসুবিধা নেই? হন্না হঠাৎ বলে আমি সবসময় তোমাকে নিয়ে জেলাসি ছিলাম, তুমি সবসময় যা চাও করেছ, আর আমি এখানে আটকা ছিলাম। সে হঠাৎ রেগে যায়, আলেনার ওপর ময়লা পানি ফেলে বলে তুমি আমাকে এখানে একা ফেলে দিয়েছ।
আলেনা তার বন্ধুকে বলে, এইবার আমরা দুজন মিলে এখান থেকে পালাতে পারি। কিন্তু হন্না তাকে বলে যে সে বাইরের দুনিয়ায় থাকতে পারবে না। অ্যালেনা তাকে বলে যে সে আগে এমনই ভেবেছিল, কিন্তু এখন বুঝেছে এটি সত্য নয়। হন্না তার কথা মানতে অস্বীকার করে। ঠিক তখন লেল্যান্ড তাকে বলে যে তার পিঠে একটা ফোসকা আছে। সে বলে যদি হন্নার সাহস থাকে নিজের ফ্রিডমের দিকে এক ধাপ এগোবার, তবে তাকে এটা ব্যবহার করতে হবে। কিন্তু হন্না কোনো উত্তর না দিয়ে চলে যায়। পরের দিন হোলি রিচুয়াল শুরু হয়। লেল্যান্ড আর আলেনাকে পোলের সঙ্গে বাধা হয় আগুনে জ্বালানোর জন্য। ঠিক তখনই বিলি চিৎকার করে, পাপীদের শুদ্ধ করা হবে। প্ল্যাটফর্ম নিচে নামানো হয় এবং দুজনেই গরম অনুভব করতে থাকে। তবে হন্না ফেইথ জাম্প দেয়, লাল ধোঁয়া ছাড়ে আর সিগন্যাল ব্যবহার করে, যা সবাইকে চমকে দেয়। এক্সেল ধারাবাহিকভাবে পন্থের বেসে নজর রাখছিল আর ডগ ও ক্রিসকে বলে যে তাদের অবিলম্বে সেখান থেকে বের হতে হবে। তারা যেদিকে এগোয় পন্থের মানুষরা আতঙ্কিত হয় এবং ভাবতে থাকে এই লাল ধোঁয়া কি। অজ্ঞ মানুষরা মনে করে এটি প্রমাণ যে ঈশ্বর নাগা রেগে গেছেন। কিন্তু বিলি বুঝতে পারে কি হচ্ছে এবং সবাইকে দ্রুত মেইন মন্দিরের দিকে যাওয়ার জন্য বলে। লোকেরা একত্রিত হলে বিলি একটি সেলফ ডিস্ট্রাক্ট বাটন চাপায়, মন্দির বন্ধ হয়ে যায় এবং সেখানে আগুন লাগে। সে নিজের অনুসারীদের বলে আজ সেই দিন যখন তারা তাদের আত্মা তাদের ঈশ্বরের কাছে নিবেদিত করবে। বাইরে এক্সেল এবং অন্যরা পন্থে পৌঁছায়। ঠিক তখনই এফবিআইও আসে। তারা দ্রুত আলেনা ও লেল্যান্ডকে মঞ্চ থেকে নামাতে সাহায্য করে, কিন্তু আলেনা তাদেরকে বলে যে ভিতরে আটকা পড়া মানুষদের জন্য কিছু করতে হবে, কারণ তারা মারা যেতে পারে। মন্দিরের ভিতরে বিলি এখনও নিজের বিভ্রমে ডুবে থাকে, কারণ আগুন এবং ধোঁয়ার কারণে অনেক মানুষ অচেতন হয়ে যায়। সে ঈশ্বর নাগাকে পথ দেখানোর জন্য আহ্বান জানায়, কিন্তু শেষমেশ এটি কেবল একটি এআই সিস্টেম আর আগুনের কারণে তার কাঠামো ভেঙে পড়ে এবং বিলিকে চাপা দেয়। শীঘ্রই এফবিআই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণ শক্তি ব্যবহার করে। হেলিকপ্টারের সাহায্যে আগুনও নেভায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর আলেনা কেবল দেখে যায় তার মাকে স্ট্রেচারে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সময় হন্নাকেও বাইরে নিয়ে যাওয়া হয় এবং লেল্যান্ড দৌড়ে তার কাছে যায়, তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। সবাইকে বাইরে বের করার পর এক্সেল মন্দিরের ভিতরে যায় এবং দেখে যে নাগা এআই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সে জানতে চায় আসলে এর উদ্দেশ্য কী ছিল। তখন এআই স্কিনারের কণ্ঠে উত্তর দেয় যে তাকে গড হওয়ার আদেশ দেওয়া হয়েছে আর এজন্য মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করতে হয়েছিল। এক্সেল এই উত্তরে খুব প্রভাবিত হয় না, তাই সে এটাকে পিস অফ জাঙ্ক বলে ডাকে। এআই সিস্টেমের মেমোরি ইউনিট নিয়ে চলে যায়। ডগ যখন বেসে পৌঁছে তখনই সে তার বিশ্লেষণ শুরু করে। কয়েকদিন পর সবাই বারবিকিউ উপভোগ করার জন্য বেসের ছাদে একত্রিত হয়। ক্রিস, লেল্যান্ড আর ডগ যখন মাংস আর সবজি ছুরি দিয়ে কাটছিল, তখন অ্যাক্সেল একটি ডিভাইসে কাজ করছিল। ক্রিস একটি গেম খেলতে শুরু করে, যেখানে সে দলের সকলের বয়স অনুমান করতে চায়। সে বলে অ্যাক্সেল 28 বছরের মতো দেখায় আর ডগ 40-এর মতো, যদিও উভয়ের আসল বয়স 23। লেল্যান্ডও তার বয়স অনুমান করার চেষ্টা করে, কিন্তু ক্রিস তার বয়স গোপন রাখে। তাই লেল্যান্ড তাকে মজা করার জন্য আন্টি বলে ডাকতে শুরু করে। সবজি জমা দেওয়ার পর অ্যাক্সেল গ্যারেজে থাকা ফ্লেম থ্রোয়ার দিয়ে বারবিকিউ শুরু করার সিদ্ধান্ত নেয়, কিন্তু গ্রিল জ্বালানোর বদলে সে ফ্লেম থ্রোয়ারটি উড়িয়ে দেয়। ঠিক আছে, তারা সেই ছোট্ট অসুবিধা ভুলে যায় এবং কাজ শুরু করে। যখন নাগা এআই এর মেমোরি চিপ বিশ্লেষণ করা হচ্ছিল, তখন তারা টিভি চালু করে এবং সব চ্যানেল একই জিনিস দেখাচ্ছে, অ্যান্টার্কটিকায় শেষ বড় বরফের টুকরো গলছে। যদিও দলটি লোপ হওয়া বরফ ও গ্লোবাল ওয়ার্মিং নিয়ে খুব চিন্তিত নয়, লেল্যান্ডের কাছে তাদের জন্য কিছু মজার আছে। সে সবাইকে স্কিনারের একটি ভিডিও দেখায় যখন সে জাতিসংঘে ভাষণ দিয়েছিল। সেই ভাষণে সে ভবিষ্যৎবাণী করেছিল অ্যান্টার্কটিকার বরফ ঠিক 3 বছরে গলে যাবে, এবং সেই ভবিষ্যৎবাণী পুরোপুরি সত্যি প্রমাণিত হয়েছে, কারণ ভাষণটি ঠিক 3 বছর আগের। সবাই এটা শুনে অবাক হয়ে যায়, আর লেল্যান্ড বলে আজকাল দিনে দিনে আরও বেশি মানুষ অনলাইনে স্কিনারের সাপোর্ট করছে। ডগ বলে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়েও কথা হয়েছে, কারণ স্কিনার একবার এ নিয়েও ভবিষ্যৎবাণী করেছিল। ক্রিস মজা করে বলে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষ জাতি শেষ হয়ে যাবে, এর আগে হাপনা সবাইকে মেরে ফেলার আগেই। কিন্তু লেল্যান্ডের কাছে এটা কোনো মজার ব্যাপার নয়। ঠিক তখনই হর্ষ ঘরে ঢুকে একটি মিটিং শুরু করে। সে বলে আমরা আবার শুরুতে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় ফিরে এসেছি, কারণ এফবিআই টাওয়ার অফ ট্রুথ স্কিনারের কোনো জিনিস খুঁজে পায়নি। এমনকি তার মস্তিষ্কের উপর ভিত্তি করে যে এআই সিস্টেম তৈরি হয়েছে সেটারও তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই আমাদের কাছে কোনো ক্লু নেই। ডগ বলে আমাদের মূল বিষয়গুলোর দিকে ফিরে যেতে হবে। সবাই তার দিকে মনোযোগ দিয়ে আছে। অ্যাক্সেল এখনও নষ্ট হয়ে যাওয়া বারবিকিউ খেতে চেষ্টা করছে। ঠিক আছে, তারা ঠিক করে স্কিনারের উদ্দেশ্য বুঝতে তার ভিডিও ক্লিপ আবার দেখবে। ভিডিওতে স্কিনার ঘোষণা করে আমি মানুষদের জীবনের যোগ্যতা নির্ধারণ করতে এখানে আসিনি, আমি এখানে সপ্তম ট্রাম্পেট ব্লোয়ার হিসেবে এসেছি। ক্রিস ভিডিও থামিয়ে জিজ্ঞেস করে সপ্তম ট্রাম্পেট ব্লোয়ার মানে কি। হর্ষ বলে এটা নতুন নিয়মের বুক অফ রেভলিউশন থেকে এসেছে। বই অনুযায়ী ভবিষ্যতে যখন ঈশ্বর মানুষের উপর রুষ্ট হবেন তখন পৃথিবীতে বিভিন্ন ধরনের বিপর্যয় পাঠাবেন। ফেরেশতারা মানুষদের সতর্ক করার জন্য শিং বাজাবে, আর যখন সপ্তম ফেরেশতাটি তার শিং বাজাবে তখন জাজমেন্ট ডে শুরু হবে। সবাই পুরো তথ্য জানার পর ক্রিস প্রশ্ন করে প্রথম থেকে ষষ্ঠ শিং কখন
কখন বাজানো হয়েছিল, কিন্তু কারো কাছে কোনো উত্তর নেই। ঠিক তখন অ্যানালাইজার বিপ করে, কারণ এটি নাগা এআই এর মেমোরি প্রসেস শেষ করেছে। ডগ সেটি পরীক্ষা করতে যায়, কিন্তু তখনই সে সন্দেহ করে যখন দেখে লেল্যান্ড ঘর থেকে বের হচ্ছে। শীঘ্রই সবাই মেমোরি চিপের চারপাশে জড়ো হয় এবং ভাবতে থাকে এই নম্বরগুলো কি নির্দেশ করছে। ডগ শুধু বলতে পারে নাগা এআই শেষবার এটা ভেবেছিল, আর সবাই নিজের মতেই ধারণা করে। অ্যাক্সেল মনে করে এটা হয়তো কোনো ফোন নম্বরের মতো এবং সঙ্গে সঙ্গে সে কল করার চেষ্টা করে। এলেনা কোনো লুকানো বার্তা খুঁজতে ডিকোড করার চেষ্টা করে। ডগ মনে করে এটি হয়তো মানচিত্রে কিছু কোয়ার্ডিনেট নির্দেশ করছে, আর সত্যিই তার ধারণা ঠিক হয়। মেমোরি চিপে থাকা নম্বরগুলো 4টি ভিন্ন জায়গার দিকে নির্দেশ করছে, কিন্তু সবই সমুদ্রের ধারের। যখন সবাই ভাবছে এটার মানে কি, হিস জানতে পারে যে এই জায়গাগুলো আগে সবই দ্বীপ ছিল, আর গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সমুদ্রের জলস্তর বাড়লে এগুলো ডুবতে পারে। এটাই ভবিষ্যৎবাণী করা হয়েছিল। এলেনা অনলাইনে খুঁজে দেখে যে স্কিনার এই সব দ্বীপ আগেই কিনে ফেলেছিল। সবাই ভাবছে ও এত দূরে কেন যাবে, আর নাগা এমন কি ভাবছে। কিন্তু অ্যাক্সেল বলে আমাদের স্কিনারের প্ল্যান বোঝার জন্য এই জায়গাগুলো দেখতেই হবে। সে তাদের আলাদাভাবে দেখা করার জন্য বলে। সঙ্গে সঙ্গে দলের 4 জন ওই 4টি জায়গায় যায়। এলেনা তখন দেশে থেকেই তাদের মনিটরিং ও কোয়ার্ডিনেশন করে। ডগ যায় ফিলিপাইনের মানিলা, যা এখন পুরোপুরি ডুবে গেছে এবং পানি এমনভাবে বাড়ছে যে আশেপাশের এলাকাগুলোও বিপদে পড়েছে। সে সেখানে গিয়ে নিজের গাড়ি রেখে দেয়, যেখানে পানি রাস্তার ওপর এসে পৌঁছেছে। তারপর পায়ে পায়ে এগোতে থাকে, অ্যাডিক্সের সাথে দর কষাকষি করে নিজের গন্তব্যে পৌঁছায়। অন্যদিকে অ্যাক্সেল মালদ্বীপে আছে, যা প্রায় ডুবে গেছে। ভাগ্যক্রমে লাকি তাকে দ্রুত একজন নাবিক খুঁজে দেয়, যে তাকে ম্যাপে দেখানো স্থানে পৌঁছে দেওয়ার জন্য রাজি হয়। বেসে ফিরে এলেনা যতগুলো স্ন্যাক্স খুঁজে পায় সব জড়ো করে রাখে, কারণ সেখানে আর করার কিছু নেই, আর একটু বিশ্রাম নেওয়াই ভালো। এদিকে লেল্যান্ড যায় জাপানের ইশিগাকি দ্বীপে। সেখানে সে ট্যুরিজম বোর্ডের কর্মীদের দিকে উৎসুকভাবে ইঙ্গিত করে যে সে তার জন্য একটি নৌকা ভাড়া নিতে চায়। তবে কর্মীরা জানায় নৌকা ভাড়া নিতে হলে অন্তত 10 জন অতিথির প্রয়োজন, কিন্তু সেখানে কেউ নেই। তাই সে নির্দোষভাবে এক মহিলার কাছে অনুরোধ করে। ঠিক তখনই ক্রিস ফুজিতে পুরোপুরি পার্টি মুডে থাকে এবং ভিক্ষা চাইতে বা ঋণ নিতে গিয়ে সে নিজের জন্য একটি ইলেকট্রিক বোট কিনে ফেলে। এলেনা তাদের ফুটেজ দেখে যখন সবাই তাদের জায়গার দিকে এগোচ্ছে, আর সবাই বলছে যে প্রায় 10 মিনিটের মধ্যে ঠিক সেই কোঅর্ডিনেটে পৌঁছে যাবে, কিন্তু ক্রিস আগে থেকেই নিজের জায়গায় পৌঁছে গিয়েছে। তাই সে স্কুবা ড্রাইভিং করার সিদ্ধান্ত নেয়। যদিও একটা আরও দ্রুতগতির নৌকা পাশ দিয়ে গেলে তার ব্যালেন্স খারাপ হয়ে যায়, আর সে ভাবতে থাকে ওই শেষ পর্যন্ত কি হলো। শীঘ্রই বাকি সবাইও তাদের জায়গায় পৌঁছে যায়। প্রথম দেখায় তাদের কিছু বিশেষ মনে হয় না। লেল্যান্ড হঠাৎ জিজ্ঞেস করে স্কিনারকে খুঁজে পাওয়ার পর কি টিম ল্যাজারাস ডিসব্যান্ড হয়ে যাবে। ডগ নিশ্চিত করে বলে হ্যাঁ, একবার তারা তাদের টার্গেট পেয়ে গেলে আর একসাথে থাকার দরকার হবে না। লেল্যান্ড উত্তর দেয় ওটা সবই ফাঁকা মনে হচ্ছে। এরপর সবাই সমুদ্রের মধ্যে ডাইভ দেয়, কিন্তু কিছুই পায় না। ক্রিস বলে এত পরিষ্কার সমুদ্র আর নীল আকাশ দেখার অনেক দিন হয়ে গেছে। অন্যান্যরাও একমত, কারণ শহর খুব দূষিত এবং আকাশ সব সময় ধূসর থাকে। সে ভাবতে থাকে হয়তো স্কিনার আমাদের দেখাতে চেয়েছিল যে মানুষ ধ্বংস না করলেও এই জায়গাগুলো কত সুন্দর থাকে। সে পানি নিয়ে ভেসে ভেসে একজন দার্শনিক হয়ে যায় এবং কেঁদে ফেলে। ভাবছে মানুষ হয়তো শীঘ্রই শেষ হয়ে যাবে, কিন্তু পৃথিবী তো থাকবে। অন্যদিকে এক্সেলও কিছু না পেয়ে সমুদ্র থেকে বেরিয়ে আসে, কিন্তু সে দেখে তার নাবিকের মুখে নতুন একটি চোট আছে। সে জিজ্ঞেস করে কি হয়েছে। নাবিক বলে একটা উড়ন্ত মাছ আমাকে মেরেছে ঠিক এখন। এক্সেল জিজ্ঞেস করে বেদনা হচ্ছে তো। নাবিক বলে আমি জন্মের পর থেকে কোনো ব্যথা বা অসুখে ভুগিনি। এক্সেল জিজ্ঞেস করে কখনো নিজে চেষ্টা করেছ। নাবিক বলে প্রয়োজনই ছিল না, কারণ এই এলাকার মানুষগুলো স্বাভাবিকভাবেই ব্যথা থেকে মুক্ত। এক্সেল সঙ্গে সঙ্গে দলের সবাইকে এই সম্পর্কে জানায়। নাবিক উৎসাহ নিয়ে বলে আমি ছোটবেলায় স্কিনার আমাদের দ্বীপে এসেছিল। সে দ্বীপটা কিনেছিল এবং আমাদের নিরাপদ জায়গায় পাঠানোর জন্য টাকা দিয়েছিল। আমরা খুশি খুশি তাকে সঙ্গে নিয়েছিলাম। ডগ সঙ্গে সঙ্গে এলেনাকে নির্দেশ দেয় অন্য দ্বীপগুলোর ক্যাশ ফ্লোও পরীক্ষা করতে। সে খুব দ্রুত জানতে পারে যে স্কিনার 15 বছর আগে এই দ্বীপে কিছু ডিএনএ স্যাম্পল নেয়ার জন্য এসেছিল এবং সে বাকি 3টি দ্বীপেও ঠিক একই কাজ করেছিল। ডগ বলে ডিএনএ নিশ্চয়ই হ্যাপনার ডেভেলপমেন্টের সাথে জড়িত। এরপর সে জিজ্ঞেস করে আর এদের ওপর কোথায় রিসার্চ করা হয়েছিল। এলেনা বলে এটা হ্যাঙ্গিজ রিসার্চ সেন্টারে করা হয়েছিল, তবে এখন সেটা বন্ধ হয়ে গেছে। সে ঠিক করে সেই সময় সেখানে কাজ করা গবেষকদের তালিকা খুঁজে বের করবে। এই সময় এক্সেল আর লেল্যান্ড কথা বলতে থাকে যে তারা স্কিনারের মানচিত্র অনুযায়ী ঠিক কিভাবে এগোচ্ছে, আর হয়তো সে চেয়েছিল যাতে তারা বিশ্বকেও তার মতো দেখার চেষ্টা করে, যেন তারা তার মতো অনুভব করতে পারে। ডগ সত্যি এই কথায় বিশ্বাস করতে পারছে না, কিন্তু সে জানে স্কিনার তাদের নিজের নিয়ন্ত্রণে রাখে। ঠিক তখনই হর্ষ তার বসের সঙ্গে একটি আর্ট মিউজিয়ামে যাচ্ছে, যেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা দরকার। সে আগে মাফ চাইতে আসে, কারণ হয়তো মনে হতে পারে সে স্কিনারের জন্য তার ফিলিংস ব্যবহার করে তাকে মিশনে রাখতে চাচ্ছে। কিন্তু হর্ষ তাকে বলে আমি তা মনে করি না, আমি যে কোনো মূল্যে স্কিনারকে খুঁজে বের করতে চাই।
তারপর তার বস তাকে জানায় যে ফেডারাল এজেন্সিগুলো এক্সেলের খোঁজ শুরু করেছে, মানে এখন সবাই এক্সেলকে খুঁজছে। আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো।